342 জনের ইয়ে করলেন, সাক্ষাৎকার নিলেন, বলেছেন এক একজনের কাছে 40 থেকে 45 মিনিট সময় ব্যয় করেছে। তো একজন মানুষের কাছে এই 40 মিনিট 45 মিনিট সময় যখন তার নাম জেনেছেন, তার বয়স কত, তার শিক্ষাগত যোগ্যতা, তার পলিটিক্যাল ভিউ, কোন জেলায়, আপনার কি মনে করেন বাঙালিরা এত বোকা যে আপনাকে সব ইনফরমেশন সঠিক দিয়ে দিবে যে আপনি কোন দিকে দিবে? যেটা আগেই বলছিলাম যে প্রশ্নটা তারা ভুল করেছে। প্রশ্নটা করেছে যে কাকে আপনারা মনে করেন কে জয়ী হতে পারে, কিন্তু প্রশ্নটা হওয়া উচিত ছিল যে আপনি কাকে ভোট দিবেন, সেইটা কিন্তু করা হয়নি। সুতরাং এই অবস্থায় এই জরিপের কোনো মূল্য নেই। আর একটা জিনিস দেখতে হবে যে বাংলাদেশে গত আমরা ডিফল্টে আছি, লোনের ডিফল্টে, যেটা ছিল গত সরকারের সময় ডিফল্টে ছিল আমাদের অ্যারাউন্ড 11 থেকে 12%। এখন সেইটা দাঁড়িয়েছে 36%, যার পরিমাণ এখন 6.5 লক্ষ কোটি টাকা যেটা বলা হচ্ছে, এই টাকা ডিফল্টে। সুতরাং এই সরকারের প্রতি কিভাবে জনগণের আস্থা থাকে, যেখানে মানুষ খাবার পায় না, মানুষের নিরাপত্তা নেই। একটা দেশের ধ্বংস করার জন্য মূলত দুইটা জিনিসের দরকার, একটা হচ্ছে তার শিক্ষা, আর একটা হচ্ছে তার আইন শৃঙ্খলা। তো শিক্ষা ক্ষেত্রে তো ধ্বংস করে দিছে, সবাইকে অটো পাস দিলেন। পৃথিবীর ইতিহাসে আপনারা দেখেছেন কিনা জানেন, আমরা মানুষ ফেল করলে লজ্জাতে মুখ দেখান, এরা সচিবালয়ে ঘেরাও করলো, তারপরে তাদেরকে অটো পাস দেওয়া হলো। আবার আইন শৃঙ্খলা প্রথমেই ধ্বংস করে দেওয়া হলো, যে পুলিশ প্রশাসন থেকে পুলিশ প্রশাসনকে যেভাবে হত্যা করা হলো। তারপরে আবার কিছু কিছু তার মানে এই এনসিপি বা এনসিপি সমমনা দল যখন বলে যে আমরা ক্যান্টনমেন্ট গুড়িয়ে দিব, তখন আমার কাছে অবাক লাগে সেই দেশের সেনাবাহিনী বসে বসে কি করে। আমরা তো সামরিক শাসন দেখেছি 80-র দশকেও, 70-এ, মানে এর মানে স্বাধীন বাংলাদেশে অনেকবার সামরিক সামরিক বাহিনী যদি চাইতো, এইটা আখতারুজ্জামান সাহেব ভালো বলতে পারে, যদি চেত, যদি তাদের ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার আছে, তারা যে কোনো সময় এইটা নিয়ন্ত্রণ করতে পারতো। কিন্তু তাদের সদিচ্ছা আছে কিনা সে ব্যাপার মানে প্রশ্ন। জিয়া ভাই, আপনি প্রথম আলো নিয়ে কথা বলছেন। প্রথম হ্যাঁ, আলো, ডেইলি স্টার, তাদের ইতিহাস অনেকেই জানেন, কারণ জি। আমি 111 সেই প্রশ্ন যাব না এখন। যারা ওই যে বাম রাজনীতি, বাম, অতি বাম আর অতি ডান, একই পয়সার এপিঠ ওপিঠ। মতিউর রহমান সাহেব কমিউনিস্ট পার্টির যে মুখপাত্র, যে পত্রিকাটি ছিল, সেইটা সম্পাদক ছিলেন। একতার সম্পাদক। হ্যাঁ, একতার সম্পাদক ছিলেন। সেখান থেকে উনি এসেন। ওর ওয়াইফের নাম মালেকা বেগম, ওনার সঙ্গে মাঝেও আমার দেখা হয়েছে ইলিনয় সেন্ট লুইস এরিয়াতে। এনিওয়ে, উনি মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। মালেকা বেগম হ্যাঁ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। জি 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 জি। এবং আপনি যদি দেখেন মানে ওনার বর্তমান কর্মকাণ্ড কোনোটাই যে উনি না, আমি আপনাকে 1961 একটু সংক্ষিপ্ত প্রশ্ন করতে চাই। জি বলেন। প্রথম আলো এই নিউজটা করার উদ্দেশ্যটা কি? ওরা কি চাচ্ছে যে ডক্টর ইউনূস 5 বছর থাক, মানে এটার কারণে, জি কারণ জি নাকি? জি জি জি। বলেন। তার মানে ইলেকশনটা দরকার নেই, ইলেকশনটা দরকার নাই, ইলেকশনটা দেওয়া লাগবে না। আপনি যদি দেখেন, আমি এর আগের অনুষ্ঠানে আমি এর আগে বলেছি আপনাকে যে বেগম জিয়াকে সুপরিকল্পিতভাবে এই অবস্থায় ফেলে দিছে। উনি যদি চাইতেন, ওনাকে এই অবস্থায় নিলে, ওনার তো এনকে 95 মাস্ক ইউজ করা দরকার ছিল, তারপর খাওয়ার তো প্রশ্নই আসে না, উনি যেখানে ইমিউন কম্প্রোমাইজ। সুতরাং ওখানে যে করা হয়েছে সেটা হচ্ছে সুপরিকল্পিতভাবে ওনাকে পয়জন করা হয়েছে, অথবা কোনো কিছু করা হয়েছে যার জন্য উনি অসুস্থ হয়ে গেছেন। এইটা বিএনপি বুঝুক আর না বুঝুক, কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে যে একজন মানুষ, সুস্থ মানুষ, আর যেটা বিএনপির ন্যারেটিভ ছিল বা অন্যদের ন্যারেটিভ, যেটা যেটা ইউনূস সরকারের ন্যারেটিভ, যে আওয়ামী লীগের উপর দোষ চাপানো, যে বিভিন্নভাবে, যে তাহলে তো উনি যখন লন্ডনে গিয়েছিলেন তখন ওখানেই সব বেরিয়ে আসতো, ডাক্তাররা বলতো যে হ্যাঁ ওনার এই ছিল, এই হয়েছে এর আগে, সেটা তো বলেনি ডাক্তাররা। সুতরাং এই যে এখনকার ঘটনা সম্পূর্ণভাবে ইউনূস সরকার দায়ী, এবং ইউনূস সরকারকে রাখার জন্য প্রথম আলো এবং ডেইলি স্টার এই কাজগুলি সুপরিকল্পিতভাবে করছে। আপনি দেখেন যে যে
যে এই যে কাজগুলি আপনাকে তো বললাম যে এই যে 3টা প্রশ্ন কেন করা হলো, আর এই নির্বাচনের আগে তফসিল ঘোষণার আগে এই কাজগুলি কেন করা হবে, কি কারণে করা হবে? আপনি তো যে দেশের মানে প্রায় 13 কোটি মানুষ ভোটার, সেই 13 কোটি আপনি গ্রামে যেয়ে জিজ্ঞেস করতেন কাকে ভোট দিবেন, সেই প্রশ্ন করেন, কিন্তু সেই প্রশ্ন তো করেননি। প্রশ্ন করেছেন কে জয়ী হতে পারে, কে এগিয়ে আছে। সুতরাং 2টা ভিন্ন প্রশ্ন। সেটা তো অন্য জিনিস যে আপনি সেটা দিয়ে তো প্রমাণ করতে পারবেন না। উনি প্রমাণ করার চেষ্টা করলে ডক্টর ইউনূসের প্রতি আস্থা আছে জনগণের, সুতরাং তাকে এই নেক্সট 5 ইয়ার্স, এবং ওনার সঙ্গে যিনি মানে ফরাদ মাজহার, যার ওয়াইফ এখন একজন উপদেষ্টা, ওনারা তো বারবার বলছেন যে ইলেকশন এখন দরকার নেই, 2029-29 ইলেকশন হবে। তার মানে এর ভিতরে উনি দেশটাকে সম্পূর্ণ, যেটা নিক্সন বলেছিল যে তলাবিহীন ঝুড়ি, সেই অবস্থা করে দিবেন উনি। যার জন্য উনি দেখেন একটার পর একটা ঘটনা কিন্তু ঘটছে, এই ঘটনাগুলির পেছনে ঘটনা আছে, তাই না? প্রতিটা ঘটনা, যেই দিন বঙ্গবন্ধু কন্যার এই তথাকথিত কাঙ্গারু কোর্ট যে মামলার যে রায় দিল, সেই দিনই উনি এই চট্টগ্রাম বন্দর লিখে দিলেন। এখন এই তার ভিতরে কি চুক্তি হলো সেটা কিন্তু জনগণ জানলো না, কারণ তাদের কাছে কোনো জবাবদিহিতা নেই। তো এই জবাবদিহিতা নেই, কারণ এন্ড অফ দ্য ডে আখতারুজ্জামান সাহেবদের কিন্তু জনগণের কাছে যেতে হয়, জনগণকে জবাবদিহি করতে হয়। ওনার বাড়িতে এসে লোকজন বসে থাকে যে আমি এইটা হচ্ছে না, কেন হচ্ছে না, আমাকে জবাব দেন। কিন্তু ইউনূস সাহেবকে তো এটা দিতে হচ্ছে না, বর্তমান সরকার কোনো জবাব। সুতরাং তারা যা ইচ্ছা তাই সেটা করছে। সেটা দেশ গোল্লায় গেল বা দেশ কি হলো সেটা তাদের মাথা ব্যথা নেই। দেশপ্রেম অন্য জিনিস। যারা জীবন বাজি রেখে যুদ্ধ করে তাদের কাছে দেশপ্রেম যেরকম, ইউনূস সাহেবের মতো সেরকম না। তো ইউনূস সাহেবের বয়স তো উনি 30 বছর বয়স ছিলেন তখন, উনি কেন যুদ্ধে যাননি তখন? উনি তো এখানে নতুন করে ওই মুজিবনগর সরকারের এগেইনস্টে একটা সরকার গঠন করার চেষ্টা করেছিলেন, ওনার বইতে উনি লিখেছেন। এটা তো নতুন কোনো কিছু না। সুতরাং যে ব্যক্তিটা, তার যদি দেশপ্রেম থাকতো, তাহলে যে ব্যক্তিটা ওনার সঙ্গে নোবেল পুরস্কার পেলেন তাকে কেন স্টেজে দেখা যায় না? একই মঞ্চে 2 জনে নিয়েছিলেন যে মহিলা সেতারা বেগম, তাকে কেন দেখেন না? প্রশ্নটা সেজন্য সেখানে করেন। আপনাকে এর আগে বলেছি, আখতারুজ্জামান সাহেব ভালো জানেন যে বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের বাংলাদেশের জনগণের হিস্সা ছিল 25%, সেইটাকে নামিয়ে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে 10% নিয়ে আসলেন। এই যে 15% চলে গেল, এই 15%-এর বাজার দর হচ্ছে 16,000 কোটি টাকা, যেটা দিয়ে একটা পদ্মা সেতুর অর্ধেক করা যায়। যে ব্যক্তি নিজের ট্যাক্স দিবেন না, এটা তো ফর প্রফিট, নন প্রফিট অর্গানাইজেশন না, ফর প্রফিট, তাহলে উনি ট্যাক্সের মৌকুফ করে দিলেন, নেক্সট 5 ইয়ার ট্যাক্স দিবেন না। অথচ আপনাকে, আমাকে, আখতারুজ্জামান সাহেবকে ট্যাক্স দিতে হচ্ছে। উনি কি বলছেন যে বেগম জিয়াকে ট্যাক্স দিতে হবে না, বা তারেক রহমানকে ট্যাক্স দিতে হবে না, শেখ হাসিনাকে ট্যাক্স দিতে হবে না, বা সাধারণ জনগণকে ট্যাক্স দিতে হবে না, তাদের ট্যাক্সও মৌকুফ করে দিলাম? সেটা তো বলেননি। উনি ওনারটা বুঝেন, উনি ওনারটা ছাড়া আর কারোরটা বুঝেন না। যে ভাই আবার আসবো, যে ভাই একটু শুনে নেই। প্রিয় দর্শক, এই সময়ে সাহসী মানুষ মেজর বসে আখতারুজ্জামান, সাবেক সাংসদ, বীর মুক্তিযোদ্ধা, বৈশাল রাজনীতিবিদ, মানে দেশ এবং দেশের বাইরে খুবই জনপ্রিয়। এবং কিছুক্ষণ আগে দেখলাম গোলাম মোল্লা রনি উনাকে নিয়ে একটা ভিডিও করেছেন, এবং প্রায় 2-3 লক্ষ মানুষ দেখেছে। মানে বলছেন যে এই সময় সাহসী মানুষ মেজর আক্তার। আক্তার ভাই, আসলে আপনি সাহস নিয়ে কথা বলছেন, আপনাকে স্যালুট জানাই। দেশের মানুষ, দেশের বাইরে সবাইকে আপনাকে স্যালুট জানাচ্ছে, এই সময়ে সাহস নিয়ে কথা বলছেন। একটা প্রশ্ন, বিশেষ করে আপনার কথা যখন আমরা ঘোষণা দিচ্ছি তখনই অনেকে করছেন, তারেক রহমান কেন বাংলাদেশে আসতে পারছেন না? এর আগে বলছেন অনেকবার, আবার মানে এই বর্তমান সময় বা আজকের দিনে এই বিষয়ে কি বলবেন? ধন্যবাদ রূপচাঁদ ভাই, আমার একটু দেরি হয়ে গেল। আসসালামু আলাইকুম আপনাকে, আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাদেরকে আমার সালাম, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন, দেশমাতা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, খাস নিয়তে দোয়া করবেন, এই কামনা করছি। আসলে আমি জিয়া করিম ভাইয়ের কথা শুনছিলাম, ওনার প্রতিটি ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন সত্য, সত্য এবং মহাসত্য। তিনি যে কথাগুলো অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বলেছেন,
এটাতে দ্বিমত করার কারো কিছু নাই। আমি তো মনে করি না যে আমিও হয়তো ওইটাই বলতাম যদি আমাকে আগে প্রশ্ন করতেন এই বিষয়ে। জিয়া ভাই, কনগ্রাচুলেশনস, আপনি সত্যিকে অনুধাবন করেছেন, সত্য কথা বলেছেন এবং অত্যন্ত বলিষ্ঠভাবে আপনি ইনার স্টোরিটা বের করে নিয়ে আসছেন। আমরা তো বাইরে অনেক কিছু বলি, মুখরোচক কথা বলি, কিন্তু ইনার স্টোরিটা আমরা কজন জানার চেষ্টা করি, অন্তর্নিহিত অর্থ আমরা কজন বোঝার চেষ্টা করি। স্যাটায়ার আর জোক যে এক জিনিস না, এটাই আমরা কজন বুঝি। কাজেই এখানে আমাদেরকে মনে করতে হবে যে আমরা অনেক সময় স্যাটায়ারের মাধ্যমে অনেক সত্য তুলে ধরি, যেটা নিজেকে বাঁচানোর জন্য, অর্থাৎ এমন ভাবে কথাটা বলি যে কথাটা বললে যেন আমার কোনো দিকেই আমার দোষী পড়তে না পড়ে। এটা স্যাটায়ার করা হয়, হ্যাঁ তুমি তো খুব ভালো মানুষ, তখন আই ডিডন্ট মিন দ্যাট হি ইজ এ গুড ম্যান, বাট আমি কি বললাম যে তুমি তো ভাই খুব ভালো মানুষ। আর জোক হলো যে আপনি যখন এটা নিয়ে একটা ডার্টি কথা বলবেন যে তোমার এটা, তা আমি ভাল লাগলো জিয়া করিম ভাইকে, উনি স্যাটারও করেন নাই, জোকও করেন নাই, উনি অত্যন্ত স্পষ্টভাবে কতগুলো সত্য কথা বলে গেছেন। কাজে আমি ওই বিষয়টা নিয়ে আলোকপাত করতে চাই না। তবে যে জরিপটা করা হয়েছে এটা একটা বোকাস জরিপ এবং এই জরিপটার কোনো রকম জনগণের সম্পৃক্ততা নাই। এই বাংলাদেশের 1% জনগণ, কেন 0.01% জনগণের কোন সম্পৃক্ততা নাই এবং এর সঙ্গে একমত নয়। আমরা তার পত্রিকা দিয়ে আবার সে দ্বিমত পোষণ করাইছে, অনেককে দেব লেখাইছে, এটাকে বিশ্বাসযোগ্য করার জন্য একই পত্রিকা দেখবেন আবার যে অনেকে আবার দ্বিমত করাইছে আজকে এত বছর পরে সমীক্ষার দরকার কি, এই কি সে কি। এই যে মানুষকে ধোঁকা দেওয়ার প্রবণতা, এই আজকের ইন্টেলেকচুয়ালরা, আতেল সাহেবরা জনগণকে মনে করে, সত্যি বাংলা ভাষা যেটা আমরা বলি বুদাই, তারা জনগণকে বুদাই মনে করে, তারা যখন যেভাবে খুশি জনগণকে ব্যবহার করতে চায়। আমার বন্ধু মতিউর রহমান, আমার কোর্সমেট, আর্মিতে আমার সঙ্গে একসঙ্গে ট্রেনিং করেছিল মুক্তিযুদ্ধের, মাহফুজ আলম ভাইকে বলি, ভাই অন্যের অনেস্টি নিয়ে কথা বলো, ইউ ট্রাই টু বি অনেস্ট, not honest by monetary, honest by your conscience, honest by your ethical values, honest by your approach and commitment to the people. You have to be honest there. তোমার এই পত্রিকাগুলো পড়ে মানুষ অনেক জ্ঞান আহরণ করে। অনেকে বিসিএস পরীক্ষা দেওয়ার আগে তোমার এই পত্রিকাটা পড়ে তুমি কি বলেছো, তোমার উপর সম্পাদকীয়তে কি বলা হয়েছে, ওখান থেকে কে সে কিছু জ্ঞান আহরণ করতে চায়। সো প্লিজ আল্লাহর রাস্তে মানুষকে বিভ্রান্ত করো না ভাই। তোমরা দুইটা বড় পত্রিকা, আমরা দুইটা পত্রিকা বাঁচায় রাখতে চাই, তুমি যার পক্ষে দাও না কেন, তারপরেও বলি দুইটা পত্রিকা বেঁচে থাকুক, জনগণ দেখুক, সত্য মিথ্যা জনগণ যাচাই করবে। আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নটা আমি অনেকবার উত্তর দিয়েছি, আগেও জবাব দিয়েছি, খুবই বিব্রত করাটা প্রশ্ন আমার জন্য। তারপরেও যেহেতু আমি বলেছি যে সত্য প্রকাশ করা আমার একটি আল্লাহর একটি আমানত, আজ আপনি যখন প্রশ্ন করেছেন সেই প্রশ্নের জবাবটা আমি দিতে বাধ্য আমার বিবেকের তাড়নায়। কেউ অসন্তুষ্ট হলেন, কেউ সন্তুষ্ট হলেন, সেটা হচ্ছে বড় কথা হলো আমি সত্যটাকে এড়ায় গেলাম কিনা না। সত্যটা রহমান একটা ভীষণ একটা বেকায়দায় বা একটা ত্রিশঙ্কু অবস্থায় আছে। একদিকে দেশ, একদিকে মা, আরেকদিকে তার ভবিষ্যৎ। জনগণের প্রতি উনি নিবেদিত, দেশের প্রতি নিবেদিত, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, আমি এতটুকু সন্দেহ পোষণ করব না। দেশ জনগণের প্রতি, সেই কল্যাণের প্রতি উনি অতি উচ্চ মানের নিবেদিত। গত 2 দিনও উনি যে বক্তব্য দিয়েছেন তাতে আপনি দেখেন যে উনি বাংলাদেশ নিয়ে ভাবেন, চিন্তা করেন, বাংলাদেশের সমস্যাগুলো গভীরে যাওয়ার চেষ্টা করতেছেন এবং গত 15 বছর বা 20 বছর বিদেশে থেকে উনি বাংলাদেশের সম্বন্ধে অনেক গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন, গভীরভাবে রিসার্চ করেছেন বা কি বলে এটাকে ওই চিন্তা ভাবনা করেছেন। এটার প্রতিফলন আমরা গত 2 দিনের ওনার বক্তব্যের মধ্যে আমরা দেখতে পাই। যদিও একটি বক্তব্য উনি খুবই খারাপ ভাব দেখিয়েছেন, পরে আসতেছি। ফলে 1 নম্বরে দেশপ্রেম, দেশের প্রতি দরদ, জনগণের প্রতি দরদ, মানুষের প্রতি ভালোবাসা তারেক রহমানের কোনো কমতি নাই।
দ্বিতীয়টা মাতৃ সম্মান, মাতার প্রতি তার, সে মার জন্য একটা নিবেদিত প্রাণ। আজকে সেখানে যে দাঁড়িয়ে আছে, সে দাঁড়িয়ে আছে কিন্তু তার মহিষী মায়ের কারণে। কাজে মার প্রতি তার এতটুকু মমতা বা সম্মান বা শ্রদ্ধার কমতি নাই, ভালোবাসার কমতি নাই। সে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসে তার মাকে, ওনার মাকে ভালোবাসে। সেখানে কোনো কমতি নাই, কোনো কমার, এটা অন্য কেউ যেভাবে দেখে না কেন আমি মনে করি এটা সঠিক হবে না। কিন্তু উনি যে জায়গায় আজকে বেকায়দায় পড়ে গেছেন, যে কাদার মধ্যে উনি আটকে গেছেন, সেটি হচ্ছে তিনি আগামী দিনের ঝুঁকি নিবেন কি নিবেন না, বা ঝুঁকি নিতে পারছেন না। তখন স্বাভাবিকভাবে আপনি প্রশ্ন করবেন, তাহলে ঝুঁকিটা কি? ঝুঁকিটা হলো আওয়ামী লীগের অত্যাচার অবিচারের কারণে এবং তার জীবন হানির কারণে তার পাসপোর্টটা প্রকারান্তরে সিজ করা হয়েছে, অর্থাৎ এক্সপায়ার হওয়ার পরে এটাকে রিনিউ করা হয় নাই। ফলে হি বিকাম স্টেটলেস পার্সন, রাষ্ট্রবিহীন একজন মানুষ হয়ে গেছে। কারণ তার পাসপোর্ট নাই, সরকার পাসপোর্ট তাকে দেয় নাই, তার মানে সে কোনো রাষ্ট্রের না। আমার মনে হয় জিয়া করিম ভাই রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যদি বলি, ব্যক্তিগতভাবে বলছি না, কিন্তু যখন একজন লোকের পাসপোর্ট সিজ করা হয়, পাসপোর্ট রিনিউ না করা হয়, তখন লোকটা স্টেটলেস হয়ে যায়, রাষ্ট্রবিহীন হয়ে যায় এবং স্বাভাবিকভাবে রিফিউজি হয়ে যায়। কারণ যেহেতু বিদেশের মাটিতে সেখানে আছে, সো হি বিকাম রিফিউজি এবং স্টেটলেস। তখন সেখানে থাকার জন্য উনি একটা পারমিট নিয়েছেন ইনিশিয়ালি, যে আমার পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য আমাকে এটা দাও, কারণ দেশে গেলে আমার প্রাণহানি হওয়ার সম্ভাবনা আছে এবং যে কোনো সময় আমার নিরাপত্তা বোধ করি না। কাজে ব্রিটিশ গভর্নমেন্ট ওনাকে তার সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে একটা স্টে পারমিট, যেটাকে আমরা বলি, যে কার্ডে বলি, অর্থাৎ তাকে একটা ডকুমেন্ট দেওয়া হয়েছে, যে ডকুমেন্টটা বিকল্প, পাসপোর্টের বিকল্প, ব্রিটিশ পাসপোর্ট, ইট ইজ এ স্টে পারমিট, এবং হি ক্যান মুভ। একমাত্র বাংলাদেশ ছাড়া পৃথিবীর যে কোনো দেশে তারেক রহমান ভ্রমণ করতে ব্রিটিশ গভর্নমেন্টের কোনো বাধা ছিল না। কিন্তু সমস্যাটা হয়েছে বাংলাদেশে আসতে, কারণ উনি প্লিটা কি ছিল, ওনার আবেদনের লক্ষ্য কি ছিল, যে বাংলাদেশে গেলে আমার নিরাপত্তা বিঘ্নিত হবে, আমার জীবন হানি হওয়ার সম্ভাবনা আছে। এখন উনি বলতে পারতেছে না যে এই মুহূর্তে আমার এই অবস্থাটা নাই। তার প্রতিপক্ষ এতই স্ট্রং, তাকে মাইনাস করার বা এমনকি আমি বলতে চাই হত্যা করার একটি বড় দল, একটি গুপ্ত ঘাতক বাংলাদেশে সৃষ্টি হয়েছে। সেই গুপ্ত ঘাতকদের কারণে তার পক্ষে বাংলাদেশে আসার মতো ঝুঁকি নিতে পারতেছে না। সে দেখতেছে মাও চলে যাচ্ছেন, এই মুহূর্তে যদি আমারও কিছু হয়ে যায়, তাহলে বিশাল বিএনপিটাকে ধরে রাখার আর কেউ থাকবে না, কারণ দ্বিতীয় কোনো নেতা নাই। জুবাইদুর রহমানকে দিয়েও চলবে না, এটা ফ্রিকশন হয়ে যাবে, ভেঙে যাবে। কাজে তারেক রহমান জেনে শুনে এই ঝুঁকিটা নিতে পারেন না। হয়তো অনেকে ব্যক্তিগতভাবে বলবেন যে উনি ব্যক্তি স্বার্থে ওনার বর্তমান অবস্থানটাকে ছাড়ছেন না, কিন্তু আমাকে বলেন, জিয়া ভাইকে আমি প্রশ্ন করি, যে জায়গায় আমার জীবন হানির অবস্থা আছে, যেখানে নিরাপত্তা আমার হাতে নাই, অপরের কাছে নিরাপত্তা নির্ভর করে আমাকে ওখানে যেতে হবে, জিয়া করিম ভাই কি যাবেন? না, আপনাকে এখানে আমি একটা জিনিস বলবো। আমার আম্মা মারা গেছেন 2017-তে। তার আগে বিভিন্ন কারণে দেশে বলল যে যদি কোনো বিপদ থাকে, কোনো মাই চান না যে সন্তানের ক্ষতি হোক, সেই সন্তান যত বড়ই হোক, সেই সন্তান 60 বছরের হোক আর 70 বছরের 80 বছরের হোক, মার কাছে সেই সন্তান এই ছোট সন্তানই থেকে যায়। এবং মা কখনোই চান না যে সন্তান কখনো বিপদে পড়ুক বা বিপদগ্রস্ত হোক। এটা কোনো মাই চান না, কোনো পিতাই চান না। একটা জিনিস আমি বলি মাঝে মাঝে, সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে বাবা মায়ের কাঁধে সন্তানের লাশ। সুতরাং এই অবস্থা কোনো পিতা মাতাই দেখতে চান না। দ্যাটস দ্য ওয়ে আই আন্ডারস্ট্যান্ড। সেটাই বললাম। কাজেই এখানে কিন্তু কেউ তার জীবন বাঁচানোর ঝুঁকি মানে নিতে পারতেছে না। মুখে বলছে তার নিরাপত্তার কোনো অভাব নাই, কিন্তু বাংলাদেশে যে অজস্র গুপ্ত বাহিনী আছে, যাদের কাছে অস্ত্র আছে এবং অটোমেটিক অস্ত্র আছে,
আপনি জানেন পুলিশ থেকে লুট করা আপনাকে প্রায় বলেছিলাম 9,000 এর আগের অনুষ্ঠানে আমি যে কি হুম। হতে পারে। হ্যাঁ, পুলিশের 9,000 লুট করা অস্ত্র আপনি বলেছেন যে কোথায় আছে এগুলা? হ্যাঁ। এগুলা কি মাটির নিচে চাপা পড়ে আছে? এগুলা কি জং পড়ে যাচ্ছে? এগুলা কি ফায়ার পাওয়ার কি নষ্ট হয়ে যাচ্ছে? 1 বছরে তো যদি মাটির তলে থাকতো নষ্ট হয়ে যেত, রাইফেল হইতো না এটা অস্ত্র থাকতো না। আর যদি কারোর বাক্সের নিচে থাকতো, লুকানো থাকতো, তাও হইতো না। তার মানে এটাকে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, এটাকে আগামী দিনের জন্য প্রস্তুত রাখা হচ্ছে। এই গুপ্ত বাহিনী কে কিভাবে ঠেকাবেন? দেখেন, যে কোনো ভিআইপি কে আক্রমণ করার জন্য সাধারণত 1, 2 বা 3 জন, 3-এর বেশি আক্রমণ করার ইতিহাস পৃথিবীতে নাই। কারণ এরকম প্ল্যান করে কোনো ভিআইপি কে হত্যা করতে গেলে একজনের পরে 2 জন হইলেও রিস্ক হয়ে যায়, এই খবরটা বেড়ে যেতে পারে। আর 3 জন করলে তো একটা চরম ঝুঁকিতে পড়ে যায়। ফলে গুপ্ত ঘাতকরা কি করবে সেটা কারোর সঙ্গে পরামর্শ করে না, ইভেন ক্লোজ বন্ধুর সঙ্গে পরামর্শ করে না। ফলে গুপ্ত ঘাতক আত্মঘাতী যারা ব্যবস্থা গ্রহণ করে তারা কিন্তু একজনের সিদ্ধান্ত নেয়। এরকম গুপ্ত ঘাতক বা আত্মঘাতী ঘাতক বাংলাদেশে তৈরি হয়েছে, যারা শেখ হাসিনা এবং জিয়াকে হত্যা করার জন্য, তারেক রহমানকে হত্যা করার জন্য তারা সদা প্রস্তুত। কথাটা শুনতে আপনার কাছে আশ্চর্য মনে হতে পারে, কিন্তু বাংলাদেশে শেখ হাসিনাও যেমন আজকে নিরাপদ নয়, বাংলাদেশে তারেক রহমানও নিরাপদ নয়। কারণ -2 ফর্মুলাটা ওনাদের উপরেই প্রয়োগ হবে। -3 হ্যাঁ, -3 -3 তো একটা হয়ে গেছে। একজন তো 30 করছে, 30 করতে চাচ্ছে, দ্যাটস হোয়াট দ্যাট টার্গেট। এখন যদি এই দুজন, যদি একজন তো নিরাপদে আছে, দ্বিতীয় ব্যক্তি আছে তারেক রহমান সাহেব যদি বাংলাদেশে আসে, তাহলে উনাকে যে কোনো সময় জিরো করে ফেলতে পারে। যে কোনো একটা গুপ্ত ঘাতকের একটি বুলেট যথেষ্ট। এবং বাংলাদেশের রাস্তাঘাট যেরকম চেপা, যে ট্রাফিক জ্যাম হয়, এবং সেখান থেকে একটা ছেলে, আত্মঘাতী ছেলে এসে একটা গ্রেনেড হামলা করা বা একটা পিস্তল দিয়ে কাছের থেকে গুলি করা কোনো অসম্ভব কিছু না। আমাদের সাথে বুলেট প্রুফ গাড়ি নাই যে তার গাড়ির পাশে এসে সে গ্লাস সহ গুলি করতে পারবে না। সে তো পিস্তলটা দিয়ে, বাটটা দিয়ে প্রথম গ্লাসটা ভাঙবে, তারপরে সে হবে। এবং তারা তো গুড শুটার, যারা কাজটা করবে তারা তো অ্যামেচার না, তারা প্রফেশনাল। গুপ্ত বাহিনীকে তো সরকার এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে না, যে কোনো কারণে হোক। এটা আমার করিম ভাই 3-0 কারণে হোক, বা কাউকে গান ডাউন করার জন্য হোক, এই গানগুলাকে তো রেস করে রাখা হচ্ছে, গানগুলাকে তো চেস করা হচ্ছে না। কাজে এই যে কারণটা, এই কারণটার জন্য তারেক রহমান সাহেবকে রিস্ক নেওয়া, ঝুঁকি নেওয়া অত্যন্ত কঠিন। এটা বিশ্বাস করি আমি। হয়তো আমার মতো বোকা হলে চলে আসতাম, আমি সেই রকম সিদ্ধান্ত নিতাম যে আমার মায়ের কাছে যাওয়া আমার সবচেয়ে বড় বেশি। কিন্তু আবার চিন্তা করে দেখলাম, আমি মেজর আক্তার তো আমার ফলোয়ার নাই, এই দেশে কিছু আসবে যাবে না। আমি 10 বার মরলেও এই দেশে কিছু আসবে যাবে না। কিন্তু তারেক রহমান তো বাংলাদেশ, তারেক রহমান বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠীর একজন অবিচ্ছেদ্য নেতা, অবিংসংবাদিত নেতা এবং একক নেতা, যেখানে তার কোনো শেয়ার নাই। এই কোটি কোটি মানুষগুলোকে কি হবে? এই কোটি কোটি মানুষগুলারও তো নিরাপত্তা চিন্তা করতে হবে। কোটি কোটি মানুষের বাসনা, তাদের কামনা, তাদের আগামী দিনে ভবিষ্যৎ, সেগুলো চিন্তা করতে হবে। কাজে আমি বলছি, 3টা কারণ পর্যালোচনা করে দেখলাম যে তারেক রহমানের এই মুহূর্তে দেশে না আসাটাই সঠিক সিদ্ধান্ত। আমি মনে করি 3 দিন আগে, 4 দিন আগে, 5 দিন আগে যেই সমস্যা ছিল, সেটা যে অবস্থান ছিল আজকে পরিবর্তন হয়ে গেছে। যখন দেশের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা যখন শফিকুর রহমান বলা শুরু করলো যে তারেক রহমানের জীবনের নিরাপত্তার কোনো সমস্যা নাই, তখনই বুঝলাম তার নিরাপত্তা নাই। শফিকুর রহমান যখন বলে পারলো যে ওনার নিরাপত্তার কোনো এখানে কোন রকম ক্ষতি হওয়ার সুযোগ নাই, নিরাপত্তাহীনতার কোনো কারণ নাই, তখন স্পষ্ট হয়ে গেল আমার কাছে যে প্ল্যান বি ইজ রেডি। প্ল্যান বি যেটা তৈরি করেছে, অর্থাৎ তারেক সাহেবকে মাইনাস করে দাও, এটা রেডি। এবং এটা কারা করবে? তৃতীয় কোন একটা পক্ষ। শফিকুর রহমান করবে না। কিন্তু আনফরচুনেটলি
ওই গুপ্ত বাহিনীর সঙ্গে শফিউর রহমানের একটা অত্যন্ত গোপন আঁতাত আছে। এটা আমার কথা না, এটা বলেছে কে? সেটা বলেছে ওই যে আমাদের স্থানীয় সরকার মন্ত্রী, উপদেষ্টা আসিফ মহিউদ্দিন, আসিফ সজীব মহিউদ্দিন, সজীব ভুইয়া, সজীব ভুইয়া, সজীব ভুইয়া আসিম বা আসিফ সজীব কি বলেছে? আসিফ মাহমুদ সজীব ভুইয়া। হ্যাঁ, উনি কি বলেছে? যে আমরা সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুত ছিলাম। আমরা এপির অফিসে গেছি, শফিউর রহমান সাহেবের অফিসে গেছি, সেখানে গিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যদি প্রয়োজন পড়ে আমরা সশস্ত্র বিপ্লবে রূপান্তরিত হব। কিন্তু যখন ক্যান্টনমেন্ট থেকে ডাক আসলো যে না আমরা এখানে সব সেটেল করে ফেলছি, আপনারা আসেন, তখন তারা সিদ্ধান্ত নিল যে আমরা ওখানে যাব না, আপনারা আমাদের কাছে আসেন। পরে দুই পক্ষের ধাক্কাধাক্কি ঠেলাঠেলিতে সিদ্ধান্ত হলো যে সবাই বঙ্গভবনে যাবেন। এই কিন্তু বঙ্গভবনে প্রশ্ন আসলো। এটা দুইটার ট্রাসেলকে, দুইটা বিপক্ষ শক্তিকে একখানা করার জন্য প্রেসিডেন্ট সাহেব বাইসে গেলেন। না হলে যদি সেনাবাহিনী এবং বাকি রাজনীতিবিদরা, আসিফ নজরুলরা যদি গোল ধরে বসে থাকতেন যে তোমরা আমাদের কাছে আসো, তাহলে প্ল্যান বি অনুযায়ী সশস্ত্র বিপ্লব তারা শুরু করে দিত। তারা জানতো যে আর্মির কাছে যাওয়া মানে হলো আর্মির কাছে অস্ত্র আছে, আমাদের আটকায় ফেলবো। তখনই কথা আসছে যে ক্যান্টনমেন্টকে ঘুরিয়ে দেওয়া হবে। এই থ্রেটটা আসছে, তো আমাদের কাছ থেকে আসে নাই, এটা তো সজীব ওয়াজেদের লোকদের কাছ থেকে আসছে, শফিউর রহমান লোকদের কাছে আসছে। কারণ শফিউর রহমান তাদের গুরু, তাদের সঙ্গে আলোচনা করতো, কথা বলতো। এটা প্রথম আলোতে প্রকাশিত সজীব মাহমুদের বক্তব্য থেকে আমরা পাই, এটা আমার নিজের বানানো কথা নয়। কাজেই আজকে তারেক রহমান সাহেবের জীবন বাংলাদেশে নিরাপদ নয়। একদিনে দুই পাখি মারার সুযোগ দেওয়া তো কারো উচিত হবে না। কাজে আমি আজকের এই মুহূর্তে মনে করি তারেক জিয়া সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমি হয়তো ভুল বলেছিলাম, উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, উনার না আসার শ্রেয় হয়েছে। এবং উনি আবার এজিউম অফ দ্য কমান্ড কালকে থেকে করে ফেলেছেন। উনি আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিয়ন্ত্রণ গতকাল থেকে নিয়ে নিয়েছেন। এটা একটা ভালো লক্ষণ। উনি দেখিয়ে দিচ্ছেন যে এত কিছুর পরেও আমরা রেডি। এবং উনি কি করলেন? at the sacrifice of mother, at the sacrifice of mother। যুদ্ধক্ষেত্রে মানুষ যখন পড়ে থাকে, লাশের উপর লাফায় গিয়ে যুদ্ধ করতে হয়, তখন লাশকে কেউ টেনে আনার চেষ্টা করে না। যুদ্ধক্ষেত্রে যদি যে মরে যায় তাকে আর ধরে রাখে না, তার উপর লাফাইয়া পরবর্তী সৈনিকের কাছে চলে যাওয়ার চেষ্টা করে। আজকে তারেক রহমান দেশের জন্য, জনগণের জন্য, বাংলাদেশের মানুষের জন্য তার মাতাকে স্যাক্রিফাইস করলো, তার মাতৃ প্রেম দেখানোর জন্য, তার মাতৃভক্তি দেখানোটা উনি প্রাধান্য দিলেন না। এটা একটা বিশাল সিদ্ধান্ত, সবাই নিতে পারবো না। জিয়া ভাই বললেন না যে সবাই সিদ্ধান্ত নিতে পারবো না যে আমি মায়ের কাছে যাবো না মরবো। এটা একটা বিশাল কঠিন সিদ্ধান্ত। আমি মনে করি তারেক রহমান সাহেব সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। জি, আপনার এটা সম্পর্কে একটা প্রশ্ন আছে। যেহেতু তারেক রহমান বাংলাদেশে নিরাপদ না, সেহেতু বাংলাদেশের যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সেটা কিভাবে হবে? সেটা তো এই যে বলতেছেন যাদের অস্ত্র, ওরা তো সব লুটপাট করে দখল করে নেবে। আমি তো আপনাকে বলেছি গতকাল থেকে তারেক রহমান সাহেব দেশের দায়িত্ব, দলের দায়িত্ব আবার নতুন করে শক্ত হাতে নিয়েছেন। উনি কালকের এবং আজকের বক্তব্য দেখেন, কালকের বক্তব্য নিয়ে বলছি বিতর্ক ছিল, উনি সরাসরি জামাতের উপর আঘাত করেছেন, সরাসরি প্রতিপক্ষ একটা তৈরি করেছেন, অর্থাৎ আওয়ামী লীগের বয়ানের সঙ্গে উনি মিশে যাচ্ছেন। এখন অনেকটা আওয়ামী লীগ এবং বিএনপি কাছাকাছি চলে আসছে, বক্তব্য তাদের একই হয়ে যাচ্ছে, তাই না ভাইয়া? জিয়া ভাই, সেটাই আমি বলেছিলাম এর আগের দিন, মনে পড়ে আপনার? হ্যাঁ, উনি কিন্তু এখানে একটা বুমেরাং করে ফেললেন। আওয়ামী বয়ানের সঙ্গে গিয়ে উনি জামাতকে প্রতিপক্ষ বানায় দিলেন, প্রকাশ্য প্রতিপক্ষ বানায় দিলেন। জামাতকে প্রতিপক্ষ বানান, উনি বলতে পারতো একটি দল, ইনডাইরেক্টলি বলতে পারতো একটি দল ৭১ যুদ্ধের বিরোধিতা করেছে, মানুষ হত্যার সঙ্গে জড়িত ছিল, সেই দলটিকে আমরা গত 15 বছর 20 বছর লালন পালন করেছি, আজকে দলটাই আমাদের কামড় মারতে যাচ্ছে, আমাদেরকে ছোবল মারতে যাচ্ছে। এইটুকু যথেষ্ট ছিল। কিন্তু উনি একটা বেফাস বক্তব্য দিয়ে দিলেন, লাখ লাখ মানুষকে জামাত হত্যা করেছে। এটা তো কোনো হিস্টোরিক্যাল ফ্যাক্ট না, কি করিম ভাই? এইখানে আপনার সঙ্গে আমি একটু দ্বিমত পোষণ করব। দ্বিমত করেন, কিন্তু লাখ লাখ পোষণ করব এখানে। না, লাখ লাখ লোক তো প্রথম মরেছে প্রথম 3 মাসে। হ্যাঁ, প্রথম 3 মাসে তো কোনো বেসরকারি সরকার গঠিত হয় নাই, কোন রাজাকার বাহিনী গঠিত হয় নাই।
কোনো আনসার বাহিনী গঠিত হয় নাই, এখানে কোন রকম গঠিত হয় নাই। 3 মাস তো পাকিস্তান আর্মিরাই সারা বাংলাদেশের দাবড়ায় বেড়াইছে, যাকে যেখানে পাইছে গুলি করে মারছে। হিন্দু হ্যাঁ, পাইলে তো কিন্তু কথাই নাই। তাদের তো ধরেন এমনকি লঙ্গি তুলে তারা দেখছে এটা হিন্দু না জি, জি, মুসলমান, জি, জি। বুঝছেন না? সেই এরকম জন্যই বলছি যে আমি ওনার বক্তব্যের সঙ্গে একমত। এখানে আপনার সঙ্গে আমি দ্বিমত পোষণ করব। কারণ হচ্ছে যে এখন আমাদের শত্রু একটাই, যারা স্বাধীনতার বিরোধী ছিল তাদেরকে আমাদের দেশকে মেনে নিয়েই রাজনীতি করতে হবে। আমি এই কথাটাতে আসতেছি। তাহলে উনি সরাসরি সেটা উনি বলাটা ঠিক হয় নাই, 1 নম্বর। 2 নম্বর হলো আপনি যেটা বললেন যে তারা কিন্তু রাজাকার হয়েছে কখন, যখন মালেকের অধীনে, ডক্টর মালেকের অধীনে একটা সরকার হয়েছিল এবং একটা তথাকথিত নির্বাচনও হয়েছিল। জি, জি। একটা নির্বাচনও হয়েছিল টিক্কা খানের অধীনে, টিক্কা, এবং মালেক সাহেব তখন গভর্নর হয়েছিলেন। জি। এর আগে তো টিক্কা খান নিজেই গভর্নর ছিলেন, সেটা বেসরকারিতে গভর্নর দিলেন। তখন থেকে রাজাকার বাহিনীগুলো তৈরি হয়েছে। তারপরে যেটা 16 ডিসেম্বর পর্যন্ত যেটা হয়েছে, অর্থাৎ ডিসেম্বরের 3 তারিখ থেকে যেটা হয়েছে, সেটা তো যুদ্ধের ময়দানে মানুষ মারা গেছে। হ্যাঁ, কিন্তু যুদ্ধাপরাধীরা এর সবচেয়ে বড় আগে আমাদের জঘন্য। বুদ্ধিজীবীদের যে হত্যা করা হলো, আমাকে শেষ করে দেন, আমি শেষ করবো। তো সবচেয়ে জঘন্য অপরাধটা কি করেছে? অপরাধটা করেছে কিছু উঠতি তৎকালীন শিবির নেতা, এটা মোট জামাতও না, শিবির নেতা এবং বিহারি ক্যাম্পের কিছু লোক, বিহারিরা মিলে আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে। আপনারা যদি মনে করে দেখেন, 7ই নভেম্বরের আগে 3 নভেম্বর যখন ব্রিগেডিয়ার খালেদ মুশারফ, পরবর্তী মেজর জেনারেল খালেদ মুশারফ একটা কু করলেন, সরকারকে পতন করালেন, ওনার ধারণা ছিল যে সৈয়দ নজরুল সাহেব বা তাজুল সাহেবকে এনে ক্ষমতায় বসাবেন। কিন্তু কারো না কারো নির্দেশে বা রাষ্ট্রপতির নির্দেশে একজন সিঙ্গেল ক্যাপ্টেন গিয়ে 4 জন জাতীয় নেতাকে হত্যা করে ফেললো। হত্যা করার জন্য অনেক মানুষ লাগে না, সিদ্ধান্তটা কার আমি জানি না, তবে ধরে নিচ্ছি যেহেতু জেলখানা ঢুকতে পারছে, তারপরে প্রেসিডেন্ট ছাড়া অন্য কারো ক্ষমতা নাই, জেলাররা কখনোই জেল খুলবে না। কিন্তু প্রেসিডেন্টের অর্ডার অমান্য করার মতো সাংগঠনিক বা সরকারি ক্ষমতায় নেই, এটা একটা রাষ্ট্রবিরোধী কাজ হবে। কিন্তু সেই ক্যাপ্টেন মাজেদ কিন্তু এই 4 নেতাকে হত্যা করতে পেরেছিল। ঠিক একইভাবে আমি মনে করি 71-এর শেষের দিকে, 14 ডিসেম্বরে আইসা এখানে আমার কিছু নেতারা, কিছু কর্মীরা, কিছু বুদ্ধিজীবীরা, তারা বাংলাদেশে মুক্তিযুদ্ধে যায় নাই, তারা এখানে আমাদের পক্ষে ছিল, কিন্তু তারা এখানে বাড়ি করে ঢাকা শহরে ছিল। যাই হোক, আমি ওই তর্কে যাব না, কিন্তু এই মৃত্যুর পিছনে রাজাকারদের একটি অংশ ছিল এবং মেইনলি বিহারিরা ছিল। কারণ বিহারিরা কিন্তু ঢাকা শহরে তখন খুবই প্রভাবশালী ছিল। আপনি জানেন যে ঢাকার পশ্চিমাঞ্চলটা পুরাই বিহারিদের নিয়ন্ত্রণে ছিল। সেই রায়ের বাজার থেকে নিয়ে ওই মানে ওদিক থেকে নিয়ে একদম মানে বিডিআর ক্যাম্প থেকে নিয়ে আপ টু মিরপুর পর্যন্ত, পল্লবী পর্যন্ত, এই জায়গাটা মিরপুর সব এরিয়া বিহারিদের দখলে ছিল। পুরোটা বলতে গেলে বিহারি অঞ্চলে ছিল, ওখানে বাঙালি খুব হার্ডলি কম ছিল। সেই বিহারিরা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটা বিশাল কাজ করেছে, কিন্তু আনফরচুনেটলি তারা কিন্তু 93,000-এর মধ্যে চলে গেছে। আমি 2 দিন আগে ঢাকা এতে ওই কলকাতায় একটা ইন্টারভিউ দিয়েছিলাম, সেখানে বলছি আপনার 93,000 লুকিয়ে নিয়ে যান নাই, তার সঙ্গে 93,000 অস্ত্র নিয়ে গেছেন। এই অস্ত্রগুলো কেন নিলেন? লোকজন নিয়ে যান। আসল বিহারিরা ওখানে চলে গেছে এবং পরবর্তীতে এই যে ওই ইয়া বাংলা, মুসলিম বাংলা বলে এই যে আজকে রোহিঙ্গারা, এদেরকে দিয়ে একটা মুসলিম বাংলা করানো হয়েছিল 72 সনে। কিন্তু আজকে আমি যে কথাটা বলতে চাচ্ছি, জামাত কিন্তু আপনি যে কথাটা বলছেন, যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল তারা বাংলাদেশকে স্বীকার করে রাজনীতি করতে হবে, আমি আপনার সঙ্গে 100% একমত। কিন্তু জামাত কিন্তু ইতিমধ্যেই তাদের পাপের খেসারত দিয়েছে। তারা যে মহাপাপ 71 সনে করেছে, বঙ্গবন্ধু ক্ষমা করে দেওয়ার পরেও মুজিব কন্যা শেখ হাসিনা ক্ষমা করে নাই। গোলাম আজমকে মৃত্যুতে যেতে বাধ্য করেছে। মৌলানা সাইদি, মৌলানা নিজামী, মুজাহিদ এবং কি বলে চৌধুরী, আক্তার ভাই, মানে আমরা এই ইতিহাসটা মোটামুটি জানি, এরা ফাঁসি দিয়েছে। তাহলে তো এরা তো এদের পাপ মোচন হওয়া উচিত। তারা যে মহাপাপ করেছে তার জন্য তো তারা ফাঁসিতে লটকেছে।
আপনি তো বাকি লোককে দায়ী করেন নাই। তা লিডাররা ফাঁসিতে লটকেছে, ফাঁসিতে মৃত্যু হয়েছে, তার মানে বর্তমান জামাত ইসলাম বা স্বাধীনতা বিরোধী বলে আপনি বলতে পারেন না। কারণ এই প্রজন্মে তারা ছিল না, তাদের বয়স এখন 55 বছর বয়সের চেয়ে কম লোকেরাই জামাত করে। হার্ডলি 60 ইয়ার্স অফ এজের জামাত পাবে। বর্তমান সভাপতির বয়সও, যে প্রধান জামাতের আমির আছেন, তার বয়সও 60-এর উপরে না। তার 70 মানে সে বছরের উপরে, 70-এর উপরে তার বয়স। না 70 না, 70 হচ্ছে কম। 70 হইলেও তৎকালীন সময়ে তার বয়স 15 বছর ছিল না। 71 সনে তার বয়স 70 যদি হয়ে থাকে, 55 বছর বাংলাদেশ হয়ে গেছে, তাহলে 15 বছরও তার বয়স ছিল না। সে নিশ্চয়ই তখন স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ করে নাই। কাজে সিনিয়র মোস্ট শফিক, ডক্টর শফিক, তিনি যখন স্বাধীনতা বিরোধিতা করে নাই, তাহলে জামাত ইসলামের বাকি লোকেরা, তার অধীনস্থ যারা আছে, তার চেয়ে কম বয়সী যারা আছে, তারা কেউই মুক্তিযুদ্ধের বিরোধিতা করে নাই। কিন্তু তারা তাদের অতীত দায়ভার তারা গ্রহণ করেছে, এবং সেই দায়ভার গ্রহণ করে তাদের নেতাদেরকে ফাঁসিতে ঝুলতে দিয়েছে, এবং ফাঁসিতে ঝুলে তারা তাদের ভাষায় তারা স্যাক্রিফাইস করেছে। আজকে কিন্তু আমরা এই কথাটা দুপে টেকে না, যে বাংলাদেশকে স্বীকার করেই তোমাকে এই দেশের রাজনীতি করতে হবে। আর এই জামাতের আজকে 95% লোক যাদের জন্ম বাংলাদেশি, বাই বর্ন দে আর সিটিজেন্স। আপনি যেমন জিয়া করিম ভাই বাই ইমিগ্রেশন আপনি সেখানে নাগরিক হয়েছেন, কিন্তু আপনার সন্তান তো বাই ইমিগ্রেশন লাগবে না। আপনার সন্তান বাই বর্ন উইল বিকাম আমেরিকানস। আমার রূপচাঁদ ভাইয়ের সন্তান বাই বর্ন উইল বিকাম কানাডিয়ানস। যে আক্তার ভাই, আমরা একটু যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে তারা বাই বর্ন বাংলাদেশি। কাজে তাদেরকে বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া উচিত। আমার মনে হয় জাতিকে আর ডিভাইড না করে শেখ হাসিনার সে বয়ান থেকে আমরা বেরিয়ে আসি, জাতির প্রতি আক্রোশ, বিদ্বেষ এবং বিভেদ করা রাজনীতি থেকে আসেন, আমরা ঐক্যবদ্ধ রাজনীতি কিভাবে করতে পারি সেই চেষ্টা করি। এই জন্য আমি তারেক রহমানের এই বক্তব্যকে অত্যন্ত ভাবে তীব্রভাবে আক্রমণ করেছি, তীব্রভাবে প্রতিবাদ করেছি, যে আপনি এটা বলতে পারেন না যে তারা লাখ লাখ লোক মেরেছে। কার শিখানোর কথা বলছেন? জিয়া করিম ভাই শিখানোর কথা বলছেন? তাহলে জিয়া করিম ভাইয়ের কথা মতো আমি বলি, তো দুজন কথা বলার দরকারটা কি? তাহলে একজন কথা বলে আরেকজন চুপ করে থাকে। কি বলেন করিম ভাই? আমরা আমাদের বক্তব্য দিব, এখানে আপনি কেন ধার করা বক্তৃতা দিলেন? যেখানে আপনার বাবাকে রাজাকার বলে চিহ্নিত করা হয়েছে, সেখানে তাদের বয়ান কেন আপনি দিলেন? এখানে আমি প্রতিবাদ করেছি, এবং আমি এখন সিদ্ধান্ত নিতে যাচ্ছি। হয়তো আমি জাতীয় ঐক্যের কারণে আমি হয়তো প্ল্যাটফর্ম বদলাতে পারি, আমি জাতীয় ঐক্যের ডাক দিতে পারি। হয়তো আমি একা, ক্ষুদ্র, কেউ আসবে না। রবীন্দ্রনাথ বলে গেছে, যদি তোর তার শুনে কেউ না আসে, একলা চলো রে। পক্ষে আছি। কাজেই তারেক রহমানের এই বক্তৃতাটা আমি গ্রহণ করতে পারি নাই। বাকি পরের দিন যেটা দিয়েছে সুপার। আমি তো বললাম, ভালোকে ভালো বলবো, মন্দকে প্রতিবাদ করব, এবং আমার রাজনৈতিক অবস্থান আমি পরিবর্তন করতে চাচ্ছি। আমাকে যদি কোনো দল যদি আমি নেয়, আমি এইটার প্রতিবাদে আমি সেই দলে চলে যাব। সে যদি স্বাধীনতা বিরোধী হয়, মুক্তিযুদ্ধ বিরোধী হয়। কেন যাব? কারণ ওই কোনো দলেই আমার চেয়ে বয়স্ক বেশি লোক নাই, 2 জন থাকতে পারে, ফলে তারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি নয়। এইটা হলো আমার ফিলিং। আর জিয়া করিম ভাই যেটা বললেন, আপনি এই কথার সঙ্গে একমত করে বলছি, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদেরকে যদি আপনি বলছেন ক্ষমা চেয়ে যদি বাংলাদেশকে মেনে নিয়ে এই দেশের রাজনীতি করতে চায়, তাহলে আপনার কোনো আপত্তি নাই। আমিও মনে করি এই সত্যটাকে আমাদেরকে অনুধাবন করতে হবে, এবং সারা জাতির কাছে এই সত্যটা তুলে ধরতে হবে। আবার আসবো, একটা প্রশ্ন রেখে যাই। আজকে গোলামুল্লাহ রনি বলছেন যে আওয়ামী লীগের পক্ষে আপনি কথা বলেন, উনার বক্তব্য বা আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন। আসলে আক্তার ভাই, আসবো আপনার কাছে। আমি একটু জিয়া করিম ভাইকে যাই। জিয়া ভাই, যেভাবে বললেন আক্তার ভাই, যে জামাত আসলে যারা 71 ঘটনা ঘটাইছিল তাদের বিচার হয়ে গেছে, এখন তো সবাই সাধু পুরুষ। প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি 16 ডিসেম্বর বলা হচ্ছে কালো দিবস। হ্যাঁ, কালো দিবস প্রতিদিন বলা হচ্ছে। মানে বিহারীদের হত্যাকাণ্ডে মুক্তিযুদ্ধে বিচার করতে হবে। হয়তো আক্তার ভাই বিচার করবে জামাত ক্ষমতায় গেলে, কারণ যুদ্ধে উনিও ছিলেন। তো এই যে অবস্থা, জামাত তো সে 1912 জন ডিভাইড হয়, তখন জামাত সে পক্ষে ছিল না, পাকিস্তানের পক্ষে ছিল না।
বাংলাদেশ স্বাধীনতা তখন পাকিস্তানের পক্ষে ছিল না। জামাত তার যে ঐতিহ্য ইতিহাস রাজনীতি থেকে কি সরে গেছে, কি বলবেন? আপনাকে ধন্যবাদ। আমি মেজর আখতারুজ্জামান সাহেবের সঙ্গে একটা জায়গায় দ্বিমত পোষণ করব। সেটা হচ্ছে যে 73 তে বঙ্গবন্ধু যে কথাটি বলেছিলেন, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কোনো সাধারণ ক্ষমা বলতে যাদের বিরুদ্ধে, আপনি যদি পৃথিবীর ইতিহাসে দেখেন যে যে বিভিন্ন দেশে আন্দোলন সংগ্রাম হয়েছে, কারণ একটা রক্তক্ষয়ী যুদ্ধের পরে আরেকটা রক্তক্ষয়ী করা হয় না। আপনি নেলসন ম্যান্ডেলার কথা চিন্তা করেন, উনি এসে কিন্তু সবাইকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেননি। বঙ্গবন্ধু চেয়েছিলেন, যে বলেছিলেন 73 তে আমাদের যে ঘাতক দালাল আইন ছিল সেটা বলা আছে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদেরকে বিচারের আওতায় এনে, এর জন্য অনেক মানুষ, রাজাকার আলবদর আল শামসের অনেকেই জেলে ছিলেন এবং তাদেরকে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়। আমি সেই প্রসঙ্গে পরে আসব। এর আগে একটা জিনিস যে আখতারুজ্জামান সাহেব বলছিলেন, দেখেন শিবির বারবারই বলেছে, শিবিরের বর্তমান একজন সদস্য ডাকসুর মেম্বার রাহান উদ্দিন বলেছেন, স্কুল লাইফ থেকে আমি শিবিরের রাজনীতিতে সক্রিয়, তবে কৌশলগত কারণে ছাত্রলীগের ছদ্মবেশ ধারণ করে তাদের আশ্রয় থেকে রাজনীতি করেছি। এ সময় এই কৌশল অবলম্বন করে যদি আমরা ছাত্রলীগে নানাভাবে শিক্ষার্থীদের কাছে বিতর্কিত না করতাম তাহলে 24-এ, তার মানে তারা একটা মুনাফিক, তাহলে তাদেরকে কেন রাজনীতি করার অধিকার দেওয়া হবে? প্রশ্ন 1। 2 নাম্বার হচ্ছে যে এখন যে বিএনপির ভেতরেও বা ছাত্র দলের ভেতরেও ছাত্র শিবির নেই, সেটা কিভাবে মনে করেন? কারণ আপনি যদি ওদের নেতা ডাক্তার মাসুদের কথা চিন্তা করেন, সে কিছুদিন আগে একটা বক্তব্যে বলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেরে বাংলা হলে যে পরিমাণ অস্ত্র আছে সেই অস্ত্র দিয়ে রাজশাহী পুলিশকে কয়েক মাস আটকে দেওয়া যায়। আবার তাদেরই আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি রক কাটার মাস্টার মাইন্ড, 80-র দশকে যিনি রক কাটতেন, ছেলেদের হাত কেটে কবজি কেটেছেন, তিনি বলেছেন 50 লক্ষ লোক তাদের রেডি আছে জিহাদের জন্য। সুতরাং তাদের দ্বারা তারেক রহমান অথবা বঙ্গবন্ধুকে হত্যা করা তারা নির্দ্বিধায় করবে। সুতরাং, এবং এর বাইরে আরেকটা জিনিস আমি মেজর আখতারুজ্জামান সাহেবের সঙ্গে দ্বিমত পোষণ করছি, সেটা হচ্ছে যে উনি বলেছেন তারা তো মেনে নিয়েছে, তারা মেনে নেয়নি, যার জন্য তারা একটা বয়ান তৈরি করার চেষ্টা করছে যে দ্বিতীয় স্বাধীনতা, একটা সন্তান মায়ের পেট থেকে একবার ভূমিষ্ঠ হয়, একটা দেশ একবারই স্বাধীন হয়, 2 বার স্বাধীন হয় না। আপনি কার থেকে স্বাধীন হলেন? তাহলে তারা যদি স্বাধীনতা মেনেই নিত তাহলে তো তারা এই প্রশ্ন করতো না যে 24-এর স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা, এই কথা কিন্তু তারা বলতো না। তাহলে বুঝতে হবে যে এরা এখন পর্যন্ত বাংলাদেশকে মেনে নেয়নি, সুতরাং তাদের বাংলাদেশের রাজনীতি করার অধিকার থাকতে পারে না। যদি তারা বাংলাদেশকে মেনে নিত তাহলে তারা 71-কে মেনে নিত। তাদেরকে যদি জিজ্ঞেস করেন তাহলে দেখবেন তারা বলে তারা 52 দেখেছে কিন্তু 71 তারা দেখেনি। তাহলে আমরা যখন 91-90 এরশাদ বিরোধী আন্দোলনের এরশাদকে হটিয়েছিলাম তখন কি বলবো বাংলাদেশ আরেকবার স্বাধীন হয়েছিল? না। আপনি একটা সরকারের পতন ঘটাতে পারেন, আবার 2006 সালে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে, বিএনপি জামাত সরকারের বিরুদ্ধে যখন আওয়ামী লীগ আন্দোলন করে তখন সেই সরকারের পতন হলো, তাহলে তো আওয়ামী লীগ বলতো যে এটা আরেকটা স্বাধীনতা। না, এটা বলা যায় না, এটা একটা দেশ একবারই স্বাধীন হয়। সুতরাং এইখানে আমি দ্বিমত পোষণ করব, কারণ তারা এখন পর্যন্ত বাংলাদেশকে মেনে নেয়নি। এবং তারা যে কিছুদিন আগে তাদের যে বি টিমস ফুয়াদ বলেছেন, ব্যারিস্টার ফুয়াদ বলেছে যে তারা এই 16ই ডিসেম্বর স্বাধীনতা মানে না, তারা অন্য কোনো বিকল্প দিন কল্পনা করছে। সুতরাং তাদের কাছে আমি কখনোই এইটা একমত হব না, এইটা আমি দ্বিমত পোষণ করি। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের এই স্বাধীনতার জন্য যারা জীবন দিল, সুতরাং সাধারণ ক্ষমা হয়নি। সাধারণ শাহজিৎ জেলে ছিল, আপনার এই যে কি যেন বলে গোলাম আজম পালিয়ে গেছিল, অনেকেই জেলে ছিল, আপনার সবুর খান জেলে ছিল, অনেকেই জেলে ছিল, বঙ্গবন্ধু অনেককেই তখনকার সরকার জেলে নিয়ে গেছিলেন কিন্তু তাদের যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য, কিন্তু এইটা পরবর্তীতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। সুতরাং এইখানে জিনিসটা এক না, জিনিসটাই সাধারণ ক্ষমা হয়নি, এটা একটা ভুল তথ্য, এটা আমি ঠিক ইয়ে করতে পারছি না। তা আপনার প্রশ্নটা যে
জি রূপক ভাই। জি যে ভাই আপনি আসলে বাংলাদেশের আপনার প্রতিদিনই নানান পরিবর্তন হচ্ছে। গতকালকে আমাদের টকশোতে ডক্টর আমিনুল ইসলাম আপনার সাথে টকশো করেছেন এবং আখতার জামান ভাইয়ের সাথে টকশো করেছেন। উনি ডক্টর জি জি আমিনুল জি ইসলাম গতকালকে একটা ফেসবুকে টাচ দিয়েছেন। উনি বাংলাদেশে গেছেন, গিয়ে বললেন যে উনি এর আগে 6 মাস আগে বাংলাদেশে গিয়েছিলেন, এখন বাংলাদেশে গিয়ে বললেন যে বিএনপির উদ্দেশ্যে লিখেছেন বিএনপি সতর্ক থাকতে হবে, জামাতকে ক্ষমতায় নিয়ে আসার জন্য যা যা করণীয় বাংলাদেশে সেটা তৈরি করা হয়ে গেছে, জি জি মানে সব সেটা তো আমি সেই অনেক আগে বলছি যে করে দেওয়া হয়ে গেছে। এটা আমিনুল ইসলামের বক্তব্য। আমি অবাক লাগলো যে গত 6 মাস আগে উনি যখন দেশে ছিলেন তখন দেশের অবস্থা এই ছিল না। এখন মানে লক্ষ লক্ষ টাকা দিয়ে বিভিন্ন মহিলাদেরকে জব দিয়ে তাদের প্রতিটা বাসায় বাসায় পাঠানো হচ্ছে জামাতের পক্ষে। এই অবস্থায় মানে জিয়া ভাই আপনি কি মনে করেন আগামীতে কি সুষ্ঠু নির্বাচন হবে? না না নির্বাচন তো হওয়ার প্রশ্নই ওঠে না। সুষ্ঠু হলেও তারা ক্ষমতা দখল করার জন্য বিভিন্নভাবে দেখেন, ছাত্রলীগকে কলঙ্কিত করার জন্য তারাই হেলমেট বাহিনী করে তৈরি করছে এবং তারা যাতে তাদেরকে চিনতে না পারে এবং তারা নিজেরাই স্বীকার করেছে। এখন যে বিএনপিকে একটা কথা আপনার মনে থাকার কথা যে এই চরমোনাইয়ের যিনি ফয়জুল করিম উনি মাঝে মাঝে বলেন যে জামাত যেখানে পৃথিবীর কোথাও কমিউনিস্ট আসে সেখানে ইসলাম আসতে পারে, কিন্তু যেখানে জামাত গেছে সেখান থেকে আর ইসলাম আসবে না। আর একটা জামাত যেখানে ঢুকে সেইখানে শেষ করে, আলিয়া মাদ্রাসা শেষ করছে। তারা বিএনপিকেও বিভিন্নভাবে কলঙ্কিত করবে, এইটা তাদের টার্গেট। তারা কোনোভাবে যদি দুই পার্টিকে মাইনাস করে, এবং সেটা ইউনূস সাহেবের অনেক আগে প্ল্যান ছিল। ওনাকে যখন ফখরুদ্দিন মঈনুদ্দিন ক্ষমতায় দখল করে তখন প্রথম প্রস্তাবনা এসেছিল ইউনূস সাহেবের নাম। ইউনূস সাহেব বলেছিলেন ওনাকে 10 বছরের জন্য ক্ষমতা দিতে হবে, তখন বলছে না, এটা 10 বছরের জন্য ক্ষমতা দেওয়া যাবে না। সুতরাং ওই যে -2 ফর্মুলায় উনি -2 ফর্মুলায় এগিয়ে যাচ্ছে, এবং তার পাশাপাশি যে ইদার একদিকে আওয়ামী লীগকে যেমন নিষিদ্ধ, মানে আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ, বিএনপিকে যদি কোনোভাবে মাইনাস করে দেওয়া যায় তাহলে ওনারা ফাঁকা মাঠে গোল দিয়ে জামাতকে ক্ষমতায় বসাতে পারবেন। যে এক্স্যাক্টলি ইরানিয়ান রেভলিউশনের কথা চিন্তা করেন। এই যে ইউনূস সাহেব থেকে শুরু করে দেবপ্রিয় ভট্টাচার্য, এই ফরাদ মাঝার, মতিউর রহমান, তারপরে এই আদিলুর রহমান, এরা সব বাম রাজনীতি করতেন। এদেরকে দেখবেন একদিন নির্বাসনে দিবে আর জামাত ক্ষমতা দখল করে নেবে। এটা নতুন কোনো কিছু। জামাত ক্ষমতায় আসতে পারে সেটা আমিও মনে করি ওইভাবেই আসবে, কারণ যার জন্য ওরা বলছে যে তাদের 50 লক্ষ সৈন্য এখনো রেডি আছে তারা যুদ্ধ করার জন্য। সুতরাং এটা নতুন কোনো কিছু না, এবং এটার পেছনে আমি বলবো সেনাবাহিনীর কিছু দায় আছে। সেনাবাহিনী আপনার গত অগাস্টে বলেছিল যে আমরা জনগণের জানমালের দায়িত্ব নিলাম। তার জানমালের দায়িত্ব নেওয়ার পরপরই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তোফাজ্জেলকে ডেকে নিয়ে পিটিয়ে ভাত খাওয়ার কথা বলে মারা হলো। তার বিচার কেন হলো না? অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র, পঙ্গু ছাত্র, সে তার নূতন নবজাত শিশুর জন্য দুধ আনতে গেছিল, তাকে যখন পিটিয়ে শিবিররা হত্যা করলো তখন কেন তার বিচার করা হলো না? অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আরেক ছাত্রকে পিটিয়ে হত্যা করা হলো, তার কেন বিচার করা হলো না? অথবা ঢাকার মতো জায়গায় একজন মানুষকে আমরা জানি অনেক দিয়ে ঘটনা। মারা হলো, তখন তার কেন বিচার হলো না? অথবা না জিয়া ভাই আমি সেনাবাহিনী একটা বিষয়, এই বলেন। তথ্যগুলো তো আমরা জানি, এই তথ্যগুলো দিয়ে দেওয়ার চেয়ে একটা প্রশ্ন আপনাকে করি। মানে জামাতের যদি লোক একটা বাহিনীর দায়িত্বে থাকে সে তো জামাতের পক্ষেই কাজ করবে, আপনি এটা আশা কিভাবে করেন? না, আমি তো আশা করি না, এবং সেই জন্যই মেজর আখতারুজ্জামান সাহেব যে কথাটি বলেছেন যে কোনো, কারণ আওয়ামী লীগের ভিতরে যেরকম জামাত শিবির ঢুকেছিল হেলমেট বাহিনী, এইভাবে বিএনপির ভিতরে হয়তো আছে, এবং যার জন্য তারা এইটা যে তারেক রহমান আসলে তাকে হত্যা করতে পারে। যেভাবে আপনি দেখেন আমাদের উপমহাদেশে এটা নতুন না, বেনজির ভুট্টোকে হত্যা করেনি? কয়জন লাগছিল হত্যা করতে? রাজীব গান্ধীকে হত্যা করেনি? কয়জন লাগছিল? ইন্দিরা গান্ধীকে হত্যা করেনি? কয়জন লাগছিল? সুতরাং বঙ্গবন্ধু কন্যার জানও নিরাপদ না। তারা তো চেয়েছিল যে ওরা, আপনি দেখেছেন যে একজন, আপনারা দেখলেন বলল যে বিপ্লবীরা গেছে, বা তারা, আমি তো দেখলাম চোর বাটপার, কারণ তারা এইটা কারোর কোনটা জায়নামাজ, কোরআন শরীফ, মাছ,
কেউ মানে হাঁস এইগুলো নিয়ে আসছে, তাহলে তাদেরকে চোর ছাড়া কোনো কিছু বলা যায় না। এবং সেখানে মসজিদের ইমামও ছিল, দুঃখজনক হলেও এটা সত্যি কথা, মসজিদের ইমাম ছিল। একজন ইমাম কিভাবে আর একজনের এগুলো আনতে পারে? এবং তারা দেখা গেল যে ধন্যবাদ। শিবির বা শেষ করতে হিজবুত হবে। তাহরীর, জি, সুতরাং শেষ করতে হবে ভাই, থ্যাংক ইউ। আমাদের 1 আপনি ঘন্টার মিউট প্রোগ্রাম। করা আপনারটা, মিউট করা আপনারটা, আনমিউট করতে হবে আপনাকে। কিন্তু আমার তো আনমিউট করা। জি ভাই, না শুনতে না পাচ্ছেন? আখতারুজ্জামান সাহেব। জি, ঠিক আছে। না জিয়া ভাই, আপনি যে কথাগুলো বললেন ঠিক আছে, আপনার যুক্তি সব মানলাম আমি, কিন্তু প্রশ্নটা হচ্ছে কি যে এখন এই একটা দেশকে তো আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। ঐক্যবদ্ধ না করতে বলে আমি কিন্তু প্রথম থেকে বলে আসছি, না না গুপ্ত আমি ঘাতক আপনার সঙ্গে একমত। আমি একটু ছোট্ট একটা বলে, আপনি আপনার সঙ্গে আমি যদি রং হই, তাহলে আমাকে বলতে হবে যে আমি 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 ভুল করছি, এখানে আমার ভুল আছে, আমি এটা সংশোধন করছি। দেশ একটা, একবারই স্বাধীন সেজন্য হয়েছে, 71-কে সেজন্য মানতে হবে, বলছি, কিন্তু তারা তো হ্যাঁ, 71-কে মানতে রাজি না। আমি সেজন্য আপনাকে বলছি মুক্তিযোদ্ধা হিসেবে আপনাকে স্বীকৃতি দিতে চায় না, তাহলে আমি কিভাবে মানবো? এখানে আমাকে সেটা বোঝান। আমি আমি যদি এখানে বলছি যারা হেলমেট বাহিনী ছিল বা হ্যাঁ, যারা করেছে, দেখা গেল ছাত্রলীগের নামে করেছে, জি একইভাবে বিএনপি তো এখনো আমার হিসাব মতে প্রায় 40% এই ছাত্র শিবিরের ছেলেরা লোকেরা আছে, আছে, লুকিয়ে আছে, সেটা যার আমিও ফলে জানি। যার ফলে যুব শক্তিটা বিএনপির আগের মতো তেজবান শক্তিশালী হতে পারে নাই। ফলে যেখানে দেখেছেন আপনারা যে বিএনপির নমিনেশন নিয়ে সমস্যা হয়েছে, সেখানে শক্তিটা কিন্তু একটা বলিষ্ঠ ভূমিকা রেখেছে। আমি যেটা বলছিলাম আপনাকে স্পষ্ট করে বলছিলাম যে বাংলাদেশের গুপ্ত বাহিনী আছে, যদি আমার খেয়াল করে থাকেন, এবং জি গুপ্ত জি বাহিনী কিন্তু যথেষ্ট অস্ত্র আছে। জি আমি তারেক রহমানের জীবনের নিরাপত্তার ব্যাপারে বলেছিলাম, তা আপনি না না, নিজেই সেটা তো রাজীব আমি গান্ধীর কথা বলে দুইটা আপনার তথ্য দিলাম যে ডাক্তার মাসুদ বলছে যে শেরেবাংলা হলে যে পরিমাণ অস্ত্র আছে সেটা দিয়ে পুলিশকে 1 মাস যুদ্ধ করা যাবে। আবার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি 80-র দশকে রক কাটার উস্তাদ ছিলেন এবং হাত কাটছেন, তিনি বলেছেন 50 লক্ষ তার সৈন্য রেডি আছে। এবং আপনি যে তথ্য দিলেন, এবং আমি ওই একই কথা বলি, পুলিশ থেকে যে অস্ত্রগুলো, সেই অস্ত্রগুলো তাদের কাছে। এখন পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি একজন 3 স্টার জেনারেল, কেন এই অস্ত্র উদ্ধার করতে পারলো না? আর একটা জিনিস এসে যায় যে যেটা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, উনি 1 স্টার জেনারেল, উনি বলেছিলেন যে বাংলাদেশে যত হত্যাকাণ্ড হয়েছে এখানে 7.62 মিলিমিটার বুলেট ইউজ হয়েছে। আপনি সেনাবাহিনীর মানুষ, আপনি জানবেন এটা বাংলাদেশ পুলিশ বা বাংলাদেশ আনসার বা বাংলাদেশ বিডিআর বিজেপি কেউ ব্যবহার করে না। তাহলে এইটা পাওয়া গেল কার কাছে? ওই যে সজীব মাহমুদ, সজীব ভুইয়ার কাছে, এয়ারপোর্টে পাওয়া গেছে। কিন্তু বাংলাদেশের নিয়ম অনুযায়ী আপনি সেনাবাহিনীতে ছিলেন, আপনি বাংলাদেশ সরকারের একজন এমপি ছিলেন, আপনি জানেন যে একজন মানুষের বয়স ন্যূনতম 30 বছর হতে হয়, তার 3 বছর বা 2 বছর ট্যাক্স দিতে হয় তার জীবনে, তাহলে তার অস্ত্র রাখার লাইসেন্স পেতে পারে। কিন্তু সেইগুলা না থাকা অবস্থায় তার কাছে এয়ারপোর্টে অস্ত্র পাওয়া গেল, বুলেট পাওয়া গেল, তাহলে তাকে কেন গ্রেপ্তার করা হলো না? এই ঘটনা তো আওয়ামী লীগ আমলে হয়েছিল, একজন এমপি, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তাহলে বুঝেন যে ব্যাপারগুলি কোথায় হচ্ছে। না, এবং সেই আমি বিষয়গুলো আপনার সঙ্গে তো আমি একমত যে ওনার সেই জীবনের নিরাপত্তা থাকতে পারে। এর আগের অনুষ্ঠানে আপনাকে বলেছিলাম যে কেন, কি কারণে। এই জন্য বলছি যে আপনি পরিষ্কার করে দিলেন, এটা আরো পরিষ্কার করে দিলেন যে তারেক রহমানের দেশে আসাটা কত টাকা অনিরাপদ। এবং দেখেন রাজীব গান্ধীও তো বিরোধী দল নেতা ছিল, জি তাকেও তো ওই জনসভার মধ্যে হত্যা করা হয়েছে। তা আজকে তো নির্বাচন সামনে, তুমি নির্বাচনে জনগণের পাশে যেতে হবে, কাছে যেতে হবে। সেই রাজীব গান্ধীর নাটক তো বাংলাদেশেও আবার ঘটতে পারে, কারণ উনি যখন নির্বাচনে যাবেন তখন এই গুপ্ত ঘাতকেরা, এবং এমনকি বিএনপির মধ্যে, বিশেষ করে আমার বিএনপির নিচের দিকে অনেক এই গুপ্ত বাহিনী আছে, যারা আপনি যেটা বললেন মোনাফেক বা ওই যে হেলমেট বাহিনী, এরকম লোক তো আমাদের মধ্যে আছে। প্রকান্তরে আমরা কি করতেছি? আমরা তারেক রহমান সাহেবকে বাংলাদেশে আসার মতো নিরাপদ পরিবেশ সৃষ্টি করতেছি না। আর একটি বিষয় আপনার সঙ্গে একটু বিনয়ের সঙ্গে দ্বিমত করছি, জামাত কোনো সন্দেহ নাই একটা বিজয়ী দল হওয়ার সম্ভাবনা সৃষ্টি করেছে, হাটে ঘাটে মাঠে বলা হচ্ছে, কিন্তু বাস্তব চিত্র কিন্তু তা না। মানুষ একটা হতাশার থেকে কথাটা বলছে। জি জি মানুষ অনেকটা বিএনপির প্রার্থীদের প্রতি একটা বিরুদ্ধাচরণ করার জন্য বলছে। যেমন আমার কটিয়াদি পাগুন দিয়ে ধরেন,
আমি কিন্তু এই সেখানে কথাটা অন্যভাবে বলছি, আপনি শুনেছেন কিনা জানি না। আমি প্রথমে বলেছিলাম যে প্রশ্নটা ওরা করেছে যে কে বিজয়ী হতে পারে, কিন্তু প্রশ্নটা করেনি কাকে ভোট দিবে। সেটাই প্রশ্নটা প্রথম আলোর করা উচিত ছিল যে আপনি কাকে কে ভোট দিবেন। প্রথম এক্স্যাক্টলি। আলো প্রশ্নটা ঘুরিয়ে এখন করেছে কি যাতে হয়েছে, মানুষকে বিভ্রান্ত করা যায়। এখন কি হয়েছে, আমরা যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে একটা পটভূমিকা অবয়ব তৈরি করা হচ্ছে যেখানে জামাত ক্ষমতায় যাওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়। কিন্তু আমি আমার থানার থেকে অভিজ্ঞ থেকে, আমার কনস্টিটিউশন অভিজ্ঞতা থেকে বলছি, বা আমার কিশোরগঞ্জে যে অবস্থাটা হয়েছে সেখানে আমরা দেখতেছি যে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে প্রচুর অভিযোগ, অনেক কিছু বলা হচ্ছে। অনেকে বলতেছে, কর্মীরা বলতেছে, দলের নেতা কর্মীরা বলতেছে, এমনকি জনগণও বলতেছে। এবং তারা কি বলছে, এইবার তাহলে আমরা জামাতকে ভোট দিয়ে দিব, মানে এইবার তাহলে আমরা জামাতকে ভোট দিয়ে দিব। এর অর্থ কিন্তু জামাতকে ভোট দেওয়া না, তার যে না, অভিমানের কথাটা, তার জি যে জি অভিমানের কথাটা এটা প্রকাশ করলো। কিন্তু দিনের শেষে কিন্তু সে ঠিকই দানের শেষে ভোট দেবে, এটা আমাদের অভিজ্ঞতা। আমরা দেখেছি আমাদের গত ওই 5টা 6টা নির্বাচন তো করলাম, 5টা নির্বাচন তো করলাম, আমি দেখেছি মানুষ অনেক সময় হতাশার যে এই লোকেরা কি ভোট দিব, ওরে কি ভোট দিব, কিন্তু দেখা গেল পরবর্তী ও কি ভোট দেয়। কারণ পারিপার্শ্বিক অবস্থাটা এমন তৈরি হয় যে পারিপার্শ্বিক অবস্থার কারণে হয়। ফলে বিএনপির একটা ভোটের জোয়ার উঠবে। এই প্রার্থীগুলো যখন এই বিরোধিতা স্থিতিতে যাবে, যখন নির্বাচনের দিন তারিখ ঠিক হবে, ঘোষণা করা হবে, এবং যখন নমিনেশন পেপারটা আলটিমেটলি যখন বিএনপি দস্তখত করার ম্যান্ডেট পাবে, বিএনপির যে নেতাদের মনোনয়ন দেওয়া আছে, তারপরে দেখা যাবে বিরোধীরা স্তিমিত হয়ে যাচ্ছে। কারণ তখন তাদের প্রকৃত চেহারাটা বেরিয়ে আসবে। কারণ তাদের পিছনে যারা আছে তারা কিন্তু তার সঙ্গে থাকবে না। খেয়াল করে রাখেন, আজকে যে নেতার কথায় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছে, ভাঙচুর করতেছে, জুতার মালা পরাচ্ছে, এই নেতা কর্মীদের কিন্তু যিনি মূল, মানে তার বিকল্প যে প্রার্থী ছিলেন সেই প্রার্থী নমিনেশন পায়নি বলে তো এগুলো হচ্ছে। যেমন মনে করেন কিশোরগঞ্জ জেলার প্রার্থী মাজাহার কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক, জেলা বিএনপি সাধারণ সম্পাদক, গত প্রায় 15 বছর ধরে, বা তারও বেশি ধরে, 15 বছর ধরে আছে। তো নমিনেশনটা কার পাওয়ার যোগ্যতা বলেন? অতীতে অন্য কাউকে দেয় নাই, কাজে মাজারের পক্ষে যায়। কিন্তু দেখা গেল মাজারের সবচেয়ে কাছের যে শিষ্য, যে জীবনভর মাজারের পিছনে ঘুরছে, সে নিজে প্রার্থী হয়েছে, আরো 2-4 জন প্রার্থী হয়েছে, তারা সবাই মিলে এখন মাজারের বিরুদ্ধে লেগেছে। এখন এলো একটা পরীক্ষা, টেনশনের পরীক্ষা। তারেক রহমান সেই পরীক্ষা বহুবার পাশ করেছে। ইলেকশনের যেদিন ঘোষণা হবে সেদিন দেখবেন অনেক লোক কমে যাবে তাদের পিছন থেকে। তারপর যেদিন দেখা যাবে যে আর নমিনেশন অন্য কেউ পাইলো না, যারা পাইছে তারাই স্থির আছে, দেখবেন এই বিদ্রোহটা বন্ধ হয়ে যাবে। তখন একমাত্র নেতারা একগরে হওয়া ছাড়া উপায় নাই। কারণ কর্মীরা কখনোই ওই দল ছেড়ে বাইরে যাবে না। যতই অন্তর্কলহ করুক, যতই দলের মধ্যে বিভেদ সৃষ্টি করুক, যতই তারা প্রার্থীর বিরুদ্ধে একটা প্রার্থীর পক্ষে নেক, কিন্তু দিনের শেষে মনে রাখেন নির্বাচনের সময় কিন্তু বিএনপি যারা করে এবং তাদের পরিবার, তাদের পারিপার্শ্বিক আশেপাশের লোকেরা বিএনপিতে ভোট দেবে। কাজে আপনি একদম ঢালাওভাবে বলতে পারেন না যে জামাত জয়লাভ করবে। হ্যাঁ, না, জামাত আমি সেটা বলিনি। আচ্ছা ভাই, মানুষ আমরা মার্কা আমরা দেখে ভোট শেষের দিকে দেয়। আমরা কিছু প্রশ্ন হ্যাঁ, মানুষ সেই যে বলছি, সে কাজে মানুষ অপেক্ষা করছে সময়ের জন্য। জামাত একদম জয়লাভ করবে এটা বলা ঠিক না, তবে জামাত একটা চ্যালেঞ্জ সৃষ্টি করতে পেরেছে। আমি জি। এটা বলতে পারি, জামাত বিএনপির জন্য একটা প্রচন্ড চ্যালেঞ্জ সৃষ্টি করতে পেরেছে। আর যে কথাটা বললেন যে যে দ্বিতীয় স্বাধীনতা, এগুলা কিন্তু বক্তব্যটা হলো আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন নেতারা আছেন, তারা নিজেদেরকে বড় করার জন্য, তারা নিজেদেরকে আরো বাহাবা দেওয়ার জন্য তারা বলতেছে এটা দ্বিতীয় রিভলিউশন হয়েছে, দ্বিতীয় বিপ্লব হয়েছে, এবং আমরা দ্বিতীয় আবার নতুন বাংলাদেশ বানাবো। এখন জামাতের নতুন বাংলাদেশ বা বৈষম্য ছাত্র আন্দোলন নতুন বাংলাদেশ তো এসএসও বানাইছিল, নতুন বাংলাদেশের স্লোগান সে দিয়েছিল, বুঝছেন না? তো এখন তো কি হয়েছে, এটা নতুন বাংলাদেশ সবাই বানাতে চায়, কিন্তু এর অর্থ তো সাধারণ মানুষ তার সঙ্গে নাই। সাধারণ মানুষ 71কে বাংলাদেশ মনে করে, 71 সনে বাংলাদেশ জন্ম হয়েছে। সাধারণ মানুষ, বিশাল জনগোষ্ঠী এই স্বাধীন সার্বভৌম মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশ। এখন মুক্তিযুদ্ধের পক্ষদের উচিত হবে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হওয়া।
কে যুদ্ধের পক্ষে ছিল, কে যুদ্ধের বিরুদ্ধে ছিল, এই ৫-৫০ বছর পরে এই ডিবেটের কোনো অর্থ হয় না, কোনো মানে হয় না। আর মুক্তিযুদ্ধ হিসাবে যদি আমি নীরব থাকি তাহলে আমি সম্মান পাবো, কিন্তু আমি যদি একটা পক্ষ নিয়ে নেই তাহলে আমার বিপক্ষটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, আমি বিতর্কিত হয়ে যাব। আজকে মুক্তিযুদ্ধ থেকে রাস্তায় দাঁড়িয়ে বড় গলা কথা বলার সময় এখন নাই। যেটা আমরা ৭২-এ পেরেছি, যেটা আমরা ৭৫-এ পেরেছি, যেটা আমরা ৮১-তে পেরেছি, যেটা আমরা ৭০-এর গণ আন্দোলনে, ৯০-এর গণ আন্দোলনে পেরেছি, এটা আমার পক্ষে এখন সম্ভব হবে না। আর আমরা তো বয়স্ক হয়ে গেছি, আমরা চলে গেলে পরে মুক্তিযোদ্ধা থাকবে কজন আর? আমি তো খুব বড় মুক্তিযুদ্ধ, সিনিয়র মুক্তিযুদ্ধ বা খুব বয়স্ক মুক্তিযুদ্ধ ছিলাম না, একদম তরুণ ছাত্র। আমি মনে করি আপনারা সারা জীবনই বেঁচে থাকবেন বাংলাদেশে, বাংলাদেশ সেটা যদি বাংলাদেশ মানুষ যতকাল মুক্তিযুদ্ধের কথা বলবে, বাংলাদেশের কথা বলবে, স্বাধীনতার কথা বলবে, তখন মুক্তিযোদ্ধারা বেঁচে থাকবে। আমি ব্যক্তিগত বেঁচে থাকবে, মুক্তিযোদ্ধারা বেঁচে থাকবে, আমি ব্যক্তিগত বাঁচবো না। আমাদের অনেকেরই মুক্তিযোদ্ধারা বেঁচে থাকবে, সেই কথাই আমি বলি যে মুক্তিযোদ্ধারা সারা জীবন বেঁচে থাকবে এবং তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের নিজেদের অস্তিত্বের জন্য। আমি এই জন্য বলছি যে জামাতকে নিয়ে আমাদের এত ফোবিয়া হওয়া দরকার নাই। জামাত ক্ষমতায় আসবে কিনা এটা এখনো নির্ধারিত হয় না, জনগণ নির্ধারণ করে না। হ্যাঁ, জনগণ অভিমান করে বলছে যে তাইলে আমরা এবার জামাতকে ভোট দিয়ে দেবো। যে আমার কোটিয়া দিলে মানুষ বলতেছে, পাহুন্দের মানুষ বলতেছে, কারণ তাদের প্রার্থী পছন্দ হয় নাই। কিশোরগঞ্জের লোকেরা বলতেছে যে আমরা তাহলে জামাতকে ভোট দিয়ে দেবো। এতে যদি মনে করেন, কিন্তু এই কথা তো আমার এই তারাইল করিমগঞ্জে বলতেছে না, এই কথা তো আমার বাজিতপুরে বলতেছে না, এই কথা তো আমার কুলিয়ারচর ভোরে বলতেছে না। সেখানে তো আমার ওই যে শফিকুল আলম এর জন্য আমাদের বলে ওই যে কি নাম ভুলে গেলাম, ওখানকার আমাদের বিএনপি সভাপতি, জেলার সভাপতি, সে তো দিব্যি ওখানে মানুষের মানে জনগণের সঙ্গে আলম শরীফুল আলম সেখানে তো একটা পপুলার প্রার্থী, সেখান থেকে সে বেরিয়ে আসবে। ঠিক আছে, এরকম শরীফুল আলমের মতো অনেক লোক অনেক জায়গায় আছে যারা বেরিয়ে আসার সম্ভাবনা আছে। তবে এটা ঠিক, বিএনপির নমিনেশনটা এত তাড়াতাড়ি ঘোষণা করাটা একটা রাজনৈতিক ভুল ছিল। আমরা আপনার অনুষ্ঠানে বলেছিলাম যে তফসিল ঘোষণা করার পরে লাস্ট ডেতে এটা দেওয়া উচিত ছিল, তাহলে এই দ্বন্দ্বগুলা এত প্রকট হতো না, এভাবে সামনে আসতো না। তা আমরা কিছু কিছু রাজনৈতিক ভুল করে ফেলি। যেমন আমাদের এইটা একটা ভুল সিদ্ধান্ত ছিল, তারেক রহমান সাহেবের এই যে হঠাৎ করে জামাতের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তৃতা দেওয়া, এত আক্রোশমূলক বক্তৃতা দেওয়া, এটাও যেমন আমাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত হয়েছে, রাজনৈতিক ভুল বক্তব্য হয়েছে। তবে আমি অনুরোধ করব, এই ধরনের বুমেরাং হয়, এই ধরনের নিজে বক্তব্য দিয়ে নিজেকে ছোট করতে হয়, এরকম বক্তব্য থেকে পরিহার করাই একজন নেতার জন্য ভালো হবে। জি আক্তার ভাই, ছোট ছোট আমরা অনুষ্ঠান শেষ করবো 10 মিনিটের ভিতরে। ছোট ছোট 2-3টা প্রশ্ন নিতে হচ্ছে, মানে দর্শকদের বিভিন্ন প্রশ্ন আছে। এক নম্বর হচ্ছে যে আজকে জাতীয় পার্টি এবং জাপা যে তারা আজকে যে মানে একটা জোট করে নির্বাচন করতে যাচ্ছে, অনেকেই বলছেন এই জোটে যদি আওয়ামী লীগ সমর্থন করে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যেতে পারে। ছোট করে বলুন প্লিজ। এই জোট শেষ পর্যন্ত নির্বাচন করতে পারবে কিনা অপেক্ষা করেন না। জোট তারা করেছে, কিন্তু জোটটা আলটিমেটলি দাঁড়াতে পারে কিনা দুই একটা দিন অপেক্ষা। তো একটা জায়গা থেকে ওরা স্টেটমেন্ট দিয়েছে, এদের তো প্রার্থী দিতে হবে, প্রার্থী নিরাপত্তা দিতে হবে, এবং তারা বাইরে তো আসতে হবে। বাইরে আসতে পারেন কিনা দেখেন, বাংলাদেশে সেরকম উদার গণতান্ত্রিক পরিবেশ আছে কিনা, সেরকম উদার নির্বাচনী অবস্থা আছে কিনা। জাগপা জাতীয় পার্টি তো সারা জীবনে তো হইলো বৃক্ষের সে ইয়ার মতো, পরগাছার মতো। তারা একটা রুমের ভিতরে একটা কমিউনিটি সেন্টারে বসে বক্তব্য দিয়েছেন এবং জোট বেঁধেছেন। তারা ডাইনো মামু, বায়ো মামু, আমরা কয়জন, তুই আমি আর সাসা, এই 3 জন। জনগণ আমরাই তো, এখন 3জন তো জনগণ আমরাই, বুঝছেন? মামু আর সাসা আর আমি, এই 3জন মিলে জনগণ। এর বাইরে কি আছে বলেন? মায়ের কুলে মামু, বাবার কুলে চাচা। তাহলে আমরা পৃথিবীতে তো এই 3জন লোকের মধ্যেই সীমাবদ্ধ। তাহলে এইটাই তো আমার জনগণ, এর বাইরে আপনি কেমনে জানেন? আমার মাতৃগুলো আমার সঙ্গে আছে, আমার পিতৃগুলো আমার সঙ্গে আছে, কাজে আমার পৃথিবীটা খুব সুন্দর, সবাই আমরা একসঙ্গে আছি। কাজে জনগণের নামে এরকম অনেক ধোঁকাবাজি চলে, কাজে এরকম একটা এদের কোনো ভবিষ্যৎ নাই।
জি আক্তার ভাই, আর একটা প্রশ্ন যেটা আপনার গুলামুল্লাহ রনি উনার মানে লাইভে বললেন আপনার কথা, আওয়ামী লীগকে আপনি বাঁচিয়ে রেখেছেন বা আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন উনি বলছেন, এই বিষয়ে কি বলবেন? আর শেষ প্রশ্নটা হচ্ছে যে আপনি কি মনে করেন যে নির্বাচন হবে এই ফেব্রুয়ারিতে? ওকে, প্রথম প্রশ্নের জবাবটা পরে দেই, দ্বিতীয় প্রশ্নের জবাবটা আগে দেই। নির্বাচন 8ই ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ হবে, এর কোনো বিকল্প নাই। এটা হবে, হতেই হবে। না হলে এই যে আপনি প্রথম প্রশ্ন করেছেন, এই আমি আওয়ামী লীগকে বাঁচায় রাখছি, আওয়ামী লীগকে আসার সুযোগ দিচ্ছি, এই কথাটাই প্রমাণিত হবে। কারণ নির্বাচন না হলে সবচেয়ে বেশি উপকৃত হবে শেখ হাসিনা, সবচেয়ে বেশি উপকৃত হবে আওয়ামী লীগ, সবচেয়ে বেশি ভালো হবে ভারতের। এই ত্রিশক্তি যদি আবার ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা টক শো আমেরিকাতে বসে করবেন না, ওই ঢাকা টিভিতে এসেই 71 টিভিতে করবেন, না হলে 69 টিভিতে করবেন, না হলে হয়তো 2025 সনের টিভিতে করবেন, 25-এর টিভিতে করবেন, থাকতে হবে না। তো কাজে তখনই আপনাকে বলবে যে আমি আওয়ামী লীগকে বাঁচায় রাখছি, আওয়ামী লীগকে টিকায় রাখছি। আমি তো আওয়ামী লীগের যাতে না আসতে পারে সেই জন্যই বারবার সাবধান বানিয়ে দিচ্ছি আমাদের আওয়ামী বিরোধী শিবিরকে। বারবার বলছে নির্বাচন না হলে এই হবে। তোমরা যদি ঐক্যবদ্ধ না থাকো, তোমাদের মধ্যে বিভেদ থাকে, তোমরা যদি নিজেরা একটা আপোষ রাজনীতি না করতে পারো, একটা আপোষমূলক নির্বাচন না করতে পারো, তাহলে এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ যতই হোক, কিন্তু ঐক্যবদ্ধ থাকলে সেটা মানুষের কাছে তত বেশি বিরোধ হবে না। কিন্তু নির্বাচন না হলে যে বিপজ্জনক অবস্থাটা পড়বে, সেটা সামাল দেওয়ার ক্ষমতা ডক্টর ইউনূসের নাই। আর ক্ষতিগ্রস্ত সবাই হবে, সারা জাতি হবে, বাংলাদেশের মানুষ হবে। আমি সেই ক্ষতি কখনোই কামনা করি না, এবং এই জন্য আমি চাই যে আমি আওয়ামী লীগকে সুযোগ দিতে চাই না, আওয়ামী লীগকে আসতে দিতে চাই না, আমি শেখ হাসিনা আসতে দিতে চাই না। এখন আপনারা যদি মনে করেন আমি আওয়ামী লীগের কথা বলছি, আওয়ামী লীগকে আসতে দিতে চাই, তাহলে তো বলবো যে এটা আমার দুর্ভাগ্য। ধন্যবাদ। যে আমরা অনুষ্ঠান শেষ করবো। আমি একটা জিনিস ছোট্ট একটা জিনিস একটু বলবো। আমি একটা জায়গায় মেজর আখতারুজ্জামান সাহেবের সঙ্গে দ্বিমত পোষণ করি যে আমার জাপার ব্যাপারে কারণ আছে। আমি আমার ছোট্ট 2-3টা পয়েন্ট দিয়ে দিই। 1 নাম্বার, যদি দেখেন জাপাকে নিষিদ্ধ করার জন্য তারা আন্দোলন করলো, সংগ্রাম করলো, সেখানে ভিপি নূরকে পিটিয়ে হসপিটালাইজ করলো, বিদেশে ট্রিটমেন্ট। সুতরাং জাপার সঙ্গে আপনার জাপার যিনি একটা গ্রুপের সভাপতি হচ্ছে যিনি মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, হ্যাঁ, ওনার সঙ্গে আমি বিষয়টাকে জিয়া ভাই উত্তম বিনয়ের সঙ্গে আটকে দেই। এটা একটা জাউরা জাপি, এর সভাপতি আছে, এর সেক্রেটারি আছে, এগুলো জাউরা জাপি। কেন আমি বলছি শুনেন, কেন আমি বলছি এগুলো চরিত্রহীন। না সেটা আমি জানি, কিন্তু কেন আমি বলছি সেটা আমি আসি। এদের কাছে মানুষ যাবে না। আনিসুল ইসলাম মাহমুদের মতো জঘন্য কোনো চরিত্র নাই। না আমি অন্য আওয়ামী লীগের কতবার মন্ত্রী ছিল, ওই কারণে না ওনার সঙ্গে শুনেন, রতন আপনি ইনুস সাহেবের সঙ্গে ওনার একটা লিঙ্ক আছে, সেইটা আমি বলার চেষ্টা করছি। এই লিঙ্ক অনুযায়ী উনি কাজ করছেন, এবং যার জন্য জাপাকে ওই কাজ নিষিদ্ধ করতে পারছে না, যেহেতু ইনুস সাহেব চান না। ইউনূস সাহেব চান না মানে আনিসুল ইসলাম বুঝাতে চাচ্ছে জাপাকে ভেঙে দিচ্ছি আমরা, আসি। কিন্তু জাপার আওয়ামী লীগের সবচেয়ে বেনিফিশিয়ারি কে? আনিসুল ইসলাম মাহমুদ। হ্যাঁ, তারপরে আরেকটা হচ্ছে সেই আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, আনিসুল ইসলাম মাহমুদ রাজনীতি করবে কি করে বলেন? কিন্তু আক্তার ভাই আজকে কিন্তু তিনটা দেশে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কি জানেন যে ভাই, 1 মিনিট, সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমার অবাক লাগছে, সেই সংবাদ সম্মেলন 3টা দেশের মানে দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এটাই হচ্ছে মানে উল্লেখযোগ্য। কারণ কোন 3টা দেশ? আপনার ইন্ডিয়া, আমরা উল্লেখ করলো ইন্ডিয়া, এবং আপনার ওয়েস্টার্ন কান্ট্রি একটা আছে, মানে 3টা আমি দেখছি, আমি বলাটি পড়ি নেই, 3টা দেশের রাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এটা তো পুরনো খেলা, এইটা দিয়ে একটা ষড়যন্ত্রের এখানে বীজ বপন করা হলো। ওনারা ছিল বলেই তো ওই কমিউনিটি সেন্টার আক্রমণটা হয় নাই, নাহলে মনে করেন কি পিনাকি কি তালি বাজাইতো না? পিনাকি কি ছেড়ে দিত? এই সম্মেলন হইতে দিত? আচ্ছা, আমরা জিয়াবের কথা শুনি। আমার গুরুদেব কিন্তু আপনাদের ফ্রান্সে বসে থেকে এমন আঙ্গুলি ঘুরাইতো, আনিসুল ইসলাম মাহমুদকে খুঁজে পাওয়া যেত না।
আপনি এইটা হচ্ছে ১ নাম্বার, যে ওনারা চাচ্ছেন যে যেহেতু ইউনূসের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক, ওই ব্যক্তি সম্পর্কতে ইউনূস সাহেব আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য কার্যক্রম নিষিদ্ধ কয়জন মানুষ গেছিল? বেশি না। আপনি যখন লোক ডাকে, লোক যায় না, কারণ ওই ইনকিলাব মঞ্চে ওই কয়জন ৫ জন বা ১০ জন যায় না। এখন সেইটা হচ্ছে ইউনূস সাহেব তার দল ভারী করার জন্য এইটাকে রাখতে চাচ্ছে, এটাকে জীবিত রাখতে চাচ্ছে। এবং আরেকটা জিনিস, যে আমেরিকান লবি হিসাবে কাজ করেন আনোয়ার হোসেন ইত্তেফাক গ্রুপ, যেটা আপনার মঞ্জু। সুতরাং আনোয়ার হোসেন মঞ্জুকে এই কারণে ফ্রন্টে নিয়ে আসতেছেন আবার। সো অনেকগুলি, আবার আনোয়ার হোসেন মঞ্জুর যিনি সেক্রেটারি শেখ শহীদ, উনি হচ্ছে বঙ্গবন্ধুর মানে কি বলবো, ওনার বাবা হচ্ছে বঙ্গবন্ধুর আপনি চাচাতো ভাই, আপনি ভাইরা মুসা মিয়া, না মুসা মিয়া হচ্ছে মানে শেখ শহীদের বাবা যিনি, মুসা মিয়া হচ্ছে বঙ্গবন্ধুর আপনি চাচাতো ভাই, আপনি ভাইরা। বঙ্গবন্ধুর মানে ফজিলাতুন্নেসা মুজিবের বড় বোনকে বিয়ে করেন উনি। তো শহীদ ভাইয়ের আমাদের বাড়ি লিটারালি বেশি দূরে না। আমার বাবা এই পারে ৩০ বছর প্রেসিডেন্ট ছিলেন, বঙ্গবন্ধুর চাচা ওই পারে কিছুদিন প্রেসিডেন্ট ছিলেন। সো সুতরাং সবাই চিনে আমাদের। তো আমি ওনাদেরকে সবাইকেই চিনি। কিন্তু এই হচ্ছে ব্যাপার, যার জন্য যদি দেখেন যে ওই আমেরিকান লবিকে ওইটা কাছে রাখার জন্যই ইয়াকে নিয়ে আসছে, এই আনোয়ার হোসেন। সুতরাং জাপাকে